সে ওই মশালটিকে কঙ্কালের শরীরে ফেলতেই সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। সাথে সাথে সাধিকার প্রেতাত্মা ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করলো। শেষ করতে পারবি না, শক্তিকে খর্ব করতে পারবি না তোরা। আমি তোদেরকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি তোদের। কিন্তু আমি জানতাম মায়ের ওই। নমস্কার বন্ধুরা, বং ভুতুড়ে ইউটিউব চ্যানেল থেকে আমি নির্মাল্য আবারও চলে এলাম প্রায় 15 থেকে 16 দিন পর আপনাদের কাছে আরও একটি নতুন গল্প নিয়ে। আর আজকের গল্প রয়েছে আপনাদের জন্য সঞ্চারী ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিক ও রক্তকবরী। আজকের এই গল্পটি সূত্রধর হিসেবে রয়েছে নির্মাল্য, এর সাথে কথক হিসেবে রয়েছে শুভম, অন্যান্য চরিত্রে রয়েছে প্রীতম, অভিজিৎ, আদিত্য, নীল, নম্রতা, সায়ন্তী এবং আমি। সাউন্ড ডিজাইনে রয়েছে সায়ক, পোস্টার ডিজাইন করেছে সৌমদীপ। গল্পে এগোনোর আগে একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই যে অবশ্যই আপনারা কিন্তু এই গল্পটি দেখে নেবেন যে আমাদের চ্যানেল অর্থাৎ বং ভুতুড়ে ইউটিউব চ্যানেল থেকে আপনারা শুনছেন কিনা, কারণ এনি কাইন্ড অফ ডিজিটাল কপির পাইরেসি না আমরা সাপোর্ট করি, আর আশা রাখবো না আপনারাও সাপোর্ট করবেন। যাই হোক, চলুন তাহলে এবার আস্তে আস্তে করে গল্পে প্রবেশ করা যাক। আমরা তো অনেক রকম জিনিসের সাথেই পরিচিত, কি অস্বীকার করতে পারবেন? মনে তো হয় না। আসলে একাধিক বিষয়ের সাথে থাকতে থাকতে আমরা সহজেই সেই সকল বিষয়গুলির সাথে যোগসূত্র তৈরি করে ফেলি বইকি। সেবারে ঠাকুরমশাইয়ের ডেরায় গিয়েও সেই রকমই একটা অনুভূতির শিকার হয়েছিলাম। সেই অনুভূতি ছিল একেবারেই আলাদা। এখন জানি না কোন কোন ক্ষেত্রে সেটি আপনাদেরকে নতুন করে ভাবতে সাহায্য করবে। আসলে বিচক্ষণ তো আমরা সকলেই, কিন্তু এসবের মধ্যেও মনে হয় কোথাও একটা গোটা বিষয়ই বাকি থেকে যাচ্ছে। কিশোরীর সাথে এই বিষয়টা নিয়েই সেদিন আলোচনা করছিলাম। আচ্ছা, বেশ বেশ, তুমি সাধারণ বিষয় এতটা ভাবুক হয়ে পড়ো যে বলার আর কোনো ভাষাই থাকে না। তবে একটা কথাই বলবো, কোনো কিছু নিয়ে এত বেশি ভেবো না তুমি। এতে ক্ষতি কিন্তু নিজেরই হবে। নিজের মনের সাথে লড়াই করতে শিখতে হয় আমাদের। কিন্তু আমি এটুকু বলতে পারি তোমায় যে ঠাকুর মশাইয়ের কাছে গেলে সব সমস্যার সমাধান বেরিয়ে পড়বে। কেবল নিজের ওপর বিশ্বাস রেখে চলতে হবে, এটুকুই। আমি কিশোরীর কথায় সায় দিলাম। এরপরে ভাবলাম, যাক, একবার তাহলে ঠাকুর মশাইয়ের ভিটে থেকে ঘুরে আসি। এই বিষয়টা ভালোই হবে, কিন্তু সঙ্গে করে তো একটা কিছু নিয়েও যেতে হবে, না হলে তো হবে না। কিন্তু কি নিয়ে যাই, এই বিষয়টা ভাবতে যাব এমন সময় কিশোরী বলে উঠল, তোমাকে এত কিছু ভাবতে হবে না, সাথে তো পাসিং শো আর তেলে ভাজা থাকবেই। ঠাকুর মশাই এই দুটোই সবচেয়ে বেশি পছন্দ করেন। এটা পেলেই তিনি খুশিতে একেবারে ডগমগ হয়ে পড়বেন, এইটুকু আমি তোমাকে হলফ করে বলতে পারি। কিশোরী বরাবরই খুব ভালো কথা বলতে জানত, ফলে আমি তাকে কোনোভাবে বিব্রত করলাম না। যেটা ওর মন চাইতো ও সেটাই করত। আমি কেবল বন্ধু হিসেবে ওর পাশে থাকতাম, এই আর কি। বেশ, তো তাহলে তুমি বরং হলধরের দোকান থেকে চপ নিয়ে নাও, আর আমি পাশের দোকানটা থেকে একটা পাসিং শো এর প্যাকেট নিয়ে নিচ্ছি, আর চারির জন্য জিলিপি নিও কিন্তু। বেশ। আর তোমার কপালে চিন্তার ভাঁজ দেখলেই আমার মনটা কেমন ধুকপুক করে ওঠে। আসলে আসলে কি জানো তো, তুমি না বড্ড ভালো মানুষ। এত ঝুট ঝামেলার মধ্যে কোনোদিন থাকুনি। এই অবস্থায় হুট করে যদি তোমাকে চিন্তিত দেখি, তখন মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে ওঠে। সেই অবস্থাকে কাটিয়ে উঠতে পেরেছো দেখে এখন আমার মনটাও ভালো হয়ে গেছে। আমরা কথাবার্তা বলতে বলতেই মঠ লেনের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম। এরপর নির্দিষ্ট জায়গায় পৌঁছে ঠাকুরমশাইয়ের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিলাম। তারপরে আবারও কিশোরীকে সঙ্গে নিয়ে এগোতে লাগলাম। ঠাকুরমশাইয়ের দরজার কাছে এসে পৌঁছাতেই দেখলাম দরজায় তালা ঝুলছে। এর পূর্বে কোনোদিনও তো এমনটা হয়নি যে আমাদেরকে না জানিয়ে উনি কোথাও চলে গেছেন। এমন সময় পাশের বাড়ি থেকে এক বৃদ্ধ লোক বেরিয়ে এলেন। আমাদেরকে দেখে তিনি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। এরপর সামনে এসে বললেন, আপনারা কি তারানাথ চাটুর্যকে খুঁজছেন? কেন বলুন তো,
আপনি জানলেন কি করে যে আমরা ওনার সাথেই দেখা করতে এসেছি? না, ব্যাপারটা ঠিক তাই নয়। আসলে ওনারা সম্ভবত বাড়িতে নেই। কিছুদিন আগেই তিনি কোথায় যেন একটা গিয়েছিলেন, ওই নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। আমি ওনার সাথে ওই জ্যোতিষশাস্ত্রের বিষয়ে কিছু কথা বলবার উদ্দেশ্যেই দুদিন ধরে ঢু মারছি, কিন্তু কারুর কোনো দেখা মিলছে না। এটা আমার কাছেও সমানভাবে চিন্তার বিষয় হয়ে উঠেছে বলতে পারেন। লোকটির কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই আমি পিছনের দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসতে শুনে চমকে উঠলাম। সেই সাবলীল কণ্ঠে কেউ যেন আমাদেরকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ভাইয়া, তোমাদের সাথে এতকাল সাক্ষাৎ হয়নি, এই ভেবেই ফিরে আসতে বাধ্য হলাম। তা আমাকে দেখতে না পেয়ে যে তোমরা এমন চিন্তিত হয়ে উঠবে সেটা ভাবতেই পারিনি। বেশ অবাক হচ্ছি। এই ভাই, দাঁড়াও দাঁড়াও, রিক্সাটা এখানে দাঁড় করাও। দেখলাম ঠাকুরমশাই রিক্সা থেকে নামছেন। এরপর রিক্সাওয়ালার পাওনাটা মিটিয়ে দিয়ে তিনি ক্রমে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। আমরাও আঁটোসাঁটো ভঙ্গিতে তাকে উদ্দেশ্য করে বললাম, না মানে ওই আর কি, কয়েকটা দিন আপনার সাথে সাক্ষাৎ করতে আসতে পারিনি, এটা আমাদের কাছে সমানভাবেই আকর্ষণীয়। তাই ভাবলাম আজ রবিবার আছে যখন, তখন আপনার সাথে একটা সাক্ষাৎকার করে আসি। এই সূত্রেই বেরিয়ে পড়েছিলাম আর কি। উনি হেলতে দুলতে সাবলীল চালে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। এরপর আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, বুঝলাম, তবে ভয়ের কোনো কারণ নেই। আসলে আমি চারিমাকে মাতুলালয়ে রেখে এসেছি, ও কয়েকটা দিন সেখানেই থাকবে। সামনেই অমাবস্যা, আমাকে কয়েকটা দিনের জন্য বেনারসে যেতে হবে। চারিকে তো আর সাথে করে নিয়ে যেতে পারবো না, তাই তাকে মাতুলালয়ে রেখে আসতে গিয়েছিলাম। কিন্তু ওখানে গেলে কি আর ছাড়া পাওয়ার জো আছে? ওদের উদারতার জেরে আমাকে সেখানে 2 দিন থেকেই আসতে হলো। 4 মাসখানেকের ছুটিতে ওখানে ভালোই থাকবে। এরপরে আমিও আমার সাধনার অধরা কিছু কাজকে সমাপ্ত করে আবার কলকাতায় ফিরে আসতে পারবো। তখনই না হয় চারিকে আবার নিয়ে আসবো। তা তোমরা এখানে এই সময়ে সব ঠিক আছে তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমরা ওই গল্পপ্রেমী হিসাবেই আবারও আপনার সামনে এসে হাজির হয়েছি, অন্য কোনো সমস্যা নেই। আজকে আপনার কাছে গল্প শুনতেই এলাম। আসলে অনেক দিন আসা হয়নি তো, আর তাছাড়া আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, এই আর কি। তা আপনি আমাদেরকে আজ গল্প শোনানোর থেকে বঞ্চিত করবেন না তো? আমি চুপ করে কিশোরীর বলা কথাগুলোকে শুনছিলাম মাত্র। আপনি আপনার হাতের মালপত্রগুলোকে আমাকে দিন ঠাকুরমশাই, আপনি দরজাটা খুলুন, সকলেই তাহলে ভেতরে যেতে পারি। আমাদের পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তা বেশ তো, আমিও তাহলে যাই নাকি? হ্যাঁ, তা কেমন গল্প শোনান আপনি সেটা না হয় আমিও শুনে আসি। বুঝলাম রমেশ, আসলে তুমিও তো জ্যোতিষবিদ্যা বিষয়টাকে নিয়ে সবসময় চিন্তিত থাকো। এই অবস্থায় তুমি কিভাবেই বা আমার এই গল্প বলবার সত্তার সাথে পরিচিত হতে পারতে? প্রতিটি মানুষেরই তো ভাবনার একটা আলাদা দিক রয়েছে, তাই নয় কি? যাক, সেসব বাদ দাও, চলো তুমিও না হয় আজকে ওদের সাথে বসেই গল্প শুনবে, ক্ষতি কি? আমরা সকলেই ঠাকুরমশাইয়ের সাথে ঘরের ভিতরে প্রবেশ করলাম। তিনি ঘরে ঢুকতেই বললেন, দাঁড়াও, এই জায়গাটায় কিছু তো একটা আছে। আসলে এতবার করে চারিকে বলা সত্ত্বেও সে কিছুতেই এই ঠাকুরের মূর্তিখানা এই ঘরে রেখে যেতে রাজি হলো না। ভগবান জল পাবে না বলেই সে এই মূর্তিটাকে এই ঘর থেকে নিয়ে চলে গেল। আসলে বড্ড ঈশ্বর ভক্ত কিনা আমার মেয়েটি, কিন্তু এইখানে এর প্রভাবে একটা অপশক্তি এসে ভর করেছে যে ফাঁকা স্থান দেখলেই এদের উৎপাত এমনিতেই বৃদ্ধি পায়। ঠাকুরমশাইয়ের মুখে এই কথাটা শোনা মাত্রই কিশোরী ভয়েতে ভূত বলে একেবারে আমার কোলের ওপর উঠে পড়ার জোগাড়। কোথায় কোথায় ভূত?
ও ওরে বাবরে! আরে বাবা, ভয় মানেই কি ভূত নাকি, আর ভূত মানেই কি ভয় নাকি? তোমরাও যেমন খারাপ হাওয়া বুঝো, এসবের মর্ম তোমরা তেমন বুঝবে না। এগুলো ঠিক ভূত প্রেতের ব্যাপার নয়, এগুলোকে বলা হয় বাজে হাওয়া। এগুলো অতৃপ্ত কিছু আত্মাদের আনাগোনাকে আরো বাড়িয়ে দেয়। সেই রকমই এক হাওয়া এই ঘরে প্রবেশ করেছে। এটি কোনো খারাপ শক্তিকে এখানে টেনে নিয়ে আসতেই পারে, সে কথা এত সহজে বলতে পারা যাচ্ছে না। তবে এই মুহূর্তে এটির সৎকার করতে না পারলে কিন্তু সমস্যা আরো দ্রুত গতিতে বৃদ্ধি পেতেই পারে। তাই দাঁড়াও, আমিও ঝোলার ভিতর থেকে কিছু ছাই বার করে ঘরের চার কোণায় রেখে দেওয়ার ব্যবস্থা করি, সেটাই বরং ভালো হবে। তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো, এখান থেকে কোথাও সরে যেও না কিন্তু। আমরা ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম ঠাকুর মশাই হাতে কিছুটা ছাই নিয়ে সেটিকে ঘরের চার কোণায় ছড়িয়ে দিচ্ছেন। আমরা যে এসবের কোনো অর্থ বুঝবো না, সেটাই স্বাভাবিক নয় কি? তিনি সমস্ত কাজ সময়ের মধ্যে সমাপ্ত করে ফেলে বললেন, এবারে দরজার জানলাগুলোকে বন্ধ করে দাও, সেটি ঠিক হবে। এগুলোকে আর খোলা রেখো না। আমি যে তান্ত্রিক ক্রিয়াটি করেছি, এর প্রভাবে ওই কালো শক্তি এখান থেকে বেরিয়ে বাইরে চলে যাবে। আবার মুক্ত হয়ে গেলে সে আবারও এই ঘরের মধ্যে প্রবেশ করে ফেলতে পারে। তখন সমস্যা আরও বেড়ে যাবে। এর চেয়ে ভালো সেটি এই ঘরের মধ্যে থেকেই যাক, কিন্তু বেশিক্ষণ সেটির আয়ু নেই। খুব তাড়াতাড়ি এটি নিঃশেষিত হয়ে যাবে। এটি আমাকে এক কাঁপালিক শিখিয়েছিলেন, তবে সেটিকে যে নিজের গৃহেই কার্যকরী করতে হতে পারে, এই বিষয়ে কোনোদিনও কল্পনা করতে পারিনি। এই যাক, এখন আমি চিন্তামুক্ত। তোমরা এবারে এখানে বসে পড়ো, আর কোনো সমস্যা নেই। আশা করি এবারে পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। সে অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে। ধীরে ধীরে সেটির অস্তিত্ব একেবারে শেষ হয়ে যাবে। আমি ও কিশোরী ওনার কথাগুলো শুনে একটু শান্ত হয়ে বসতে পারলাম। নাও তাহলে এবার বলো, তোমরা কোন বিষয়ের ওপর কাহিনী শুনতে ইচ্ছুক? এই নিন আপনার তেলে ভাজার পাসিংশ। তেলে ভাজা তো একেবারে জুড়িয়েই গিয়েছে। কি যে করেন না আপনি, সত্যি আপনার সাথে সাথে আমরাও ভয়তে একেবারে জড়সড়ো হয়ে পড়ি। ঠাকুর মশাই আমার হাত থেকে তেলে ভাজার প্যাকেট আর পাসিং শোটা নিয়ে বললেন, তেলে ভাজা ঠান্ডা হয়ে গেলেই বা, এটা আমার কাছে অনেক কিছু। তোমরা যে মনে করে নিয়ে আসো, এটাই বা কম কি? আজকে তোমাদেরকে এরকমই একটা কাহিনী শোনাবো। এমন একটি কালো শক্তি যেটিকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, সেটির সাথেই আমাকে মোকাবেলা করতে হয়েছিল। এই কাজ একেবারেই আমার পক্ষে সহজ ছিল না। তোমরা তো কালো শক্তি বললেই সর্বদা ভূত পিশাচের কথাই ভাবো, কিন্তু আজ আমি তোমাদেরকে এমন একটি কালো শক্তির কথা বলবো, যেটির বিষয়ে শুনলেই তোমাদের চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যাবে। তাহলে মন দিয়ে শুনতে থাকো এই মন খারাপের উপাখ্যানটিকে। আমরা বরাবরই ঠাকুর মশাইয়ের গল্পের প্রতি আসক্ত ছিলাম। উনি এত সুন্দর করে কাহিনীগুলোকে কিভাবে নিজ রসদের ভঙ্গিতে সাজিয়ে তুলতে পারতেন, সেটাই ছিল দেখবার মতন ব্যাপার। আমরা ওনার কাহিনীর ভিতর প্রবেশ করলাম। কাহিনী এগিয়ে চলল অতীতের সারণী বেয়ে। সেই কাহিনীর প্রতিটি প্রান্তেই আমি খুঁজে পেতে শুরু করলাম নতুন নতুন ইঙ্গিত। ঠাকুরমশাই গ্রামের বর্ণনা টেনেই গল্পের মূল প্রেক্ষাপটকে স্পর্শ করলেন। আজকে তোমাদের যে কাহিনীটি শোনাবো, সেই কাহিনী বড় বিচিত্র ধরনের। এই বিষয়টির সাথে সামঞ্জস্যতা রেখে চলা বড় কঠিন। আজকের যুগে দাঁড়িয়ে যদি এই কাহিনীটিকে তোমরা শোনো, তাহলে মনে হবে রূপকথার দেশে হারিয়ে গিয়েছো। তবে কালো শক্তির অর্থ এমন নয় যে শুধুমাত্র ভূত এবং পিশাচের ওপর নির্ভর করেই তারা আমাদের সামনে নিজেদের সত্তাকে প্রতিষ্ঠিত করবে। আমিও এসব বিষয়ে আগে এত কিছু বুঝতে পারতাম না, কারণ এই ঘটনাটা যখন ঘটেছিল
তখন আমার বয়স মাত্র 30 বছর। সাধনার কাজ শেখার জন্য আমি তখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। যখন কোনো মানুষের আশ্রয়ে গিয়ে পৌঁছেছি, তখনই তাদের কাছ থেকে কিছু না কিছু শেখবার চেষ্টা করেছি। মানুষ তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি থেকে যদি কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে সেটি তার ভবিষ্যৎকে আরও অনেক বেশি উজ্জ্বল করবে, এমনটাই ছিল আমার ধারণা। কিন্তু আজকের দিনে মানুষজনকে দেখে বড্ড অবাক হয়ে যায়। তারা কেবলমাত্র নিজের বর্তমানটিকে যে সুসজ্জিত করতেই ব্যস্ত। তারা ভাবেন বর্তমানে যেটা ঘটছে সেটাকেই মনোযোগী করে তুলতে হবে, সেখান থেকেই সব কিছু উপভোগ করতে শিখতে হবে। ভবিষ্যৎ বলে আলাদাভাবে আকর্ষণীয় কিছুই নেই, যা আছে তা এখনই আছে। বলতে পারো এরকমই একটা মানুষের সান্নিধ্য লাভ করেছিলাম আমি। সেই মানুষটি কিন্তু কোনো সাধারণ মানুষ ছিল না, তিনি ছিল ওই অঞ্চলের এক মস্ত জমিদার। তবুও ওনাকে নিজের জীবনে একাধিক বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। আমি এই বিষয়টা জানতে পেরেছিলাম অনেক পরে। গ্রামে প্রবেশের পর ওখানকার পরিস্থিতি সম্পর্কে ধারণা তৈরি করবার পর আমি এরকম একটি কালো শক্তির বিষয়ে আক্ষরিক অর্থে আন্দাজ লাগাতে সক্ষম হয়েছিলাম। আপনার জীবনে তো দেখছি একাধিক রকমের অদ্ভুত সব ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটির আসল রসদ কোথায় লুকিয়েছিল ঠাকুরমশাই? সব সময় কি আর এত সহজে সত্যি ঘটনাকে জেনে ফেলা সম্ভব কিশোরী? আমাদের হাতে কি সেই ক্ষমতা থাকে? ঘটনা যখন শুরুই হয়নি তখন এর শেষটা কেমন হবে সেটা জানবে কি করে? সবটাই যে সময় সাপেক্ষ ব্যাপার। আমিও যেরকম ধীরে ধীরে আসল রসদের সাথে পরিচিত হতে পেরেছিলাম, ঠিক একইভাবে তোমাদেরকেও পরিচয় করানোর চেষ্টা করব বই কি। কোনো ব্যাপার না, আমি তো মনোযোগ সহকারে আপনি যা বলেন সব কথাই শুনি, কিন্তু এই কিশোরীটার বড্ড কৌতূহল, তাই কথায় কথায় আপনাকে বিব্রত করে থাকে। তবে ওর কথায় কিছু মনে করবেন না ঠাকুরমশাই, ও সামনে আপনাকে যাই বলুক না কেন, পিছনে কিন্তু আপনার বিষয়ে কোনো নিন্দা করে না, বরং সবসময় প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে একেবারে। রমেশবাবু এতক্ষণ ধরে চুপচাপ আমাদের কথোপকথন শুনছিলেন। এরপর হঠাৎ তিনি ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, এই যে আপনি বলছেন আপনি অনেক পরে সেই অদ্ভুত রকমের শক্তির সাথে পরিচিত হতে পেরেছিলেন, তা সেটা আসলে কি ছিল সেটা কি আপনি বলতে পারবেন? ঠাকুরমশাই খাটিয়া ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর জানালার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন। জানালার কপাটগুলোকে তিনি নিজে হাতেই খুলে দিতে লাগলেন। যেটাকে নিয়ে এতক্ষণ ভয় পাচ্ছিলাম সেটার অস্তিত্ব এখন সম্পূর্ণরূপে খর্ব হয়ে গিয়েছে। এবার তোমরা সকলেই নিশ্চিন্ত হয়ে যেতে পারো। তাই আমি জানালাটা খুলে দিলুম। কিন্তু কিছুক্ষণ আগে যে আকাশটার দিকে তাকালে মনে হচ্ছিল গুমোট ভাবটা কাটবে না, এখন সেই আকাশটার দিকে তাকালেই মনে হচ্ছে যেন মুষলধারে বৃষ্টি নামতে চলেছে। আকাশটা একেবারে কালো করে এসেছে, ঘন ঘন মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। জানালাটা বন্ধ ছিল বলে হয়তো তোমরা তেমনভাবে লক্ষ্য করতে পারোনি। এই কথাগুলো এই কারণেই বললাম, তার কারণ দূর থেকে দেখলে সব কিছুর অর্থ অনুধাবন করা যায় না। জানালা বন্ধ থাকলেও হয়তো আমরা একটা সময় গিয়ে বুঝতে পারতাম বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু কখন জানো? যখন আমরা বৃষ্টির শব্দ শুনতে পেতাম। কিন্তু আমি সর্বদা কোনো বিষয়কে দেখবার সময়কালীন পরিস্থিতি এবং তার সাথে পরবর্তী পরিস্থিতি, এই দুটির কথা মাথায় রেখেই কোনো একটি ঘটনাকে যাচাই করবার চেষ্টা করে থাকি। তাই সাধারণভাবে যে বিষয়টি মানুষের চোখে পড়তে অনেকটা সময় নিয়ে নেয়, সেটাও অনেক আগে থেকেই আমার চোখে পড়ে যায়। এখানেই রয়েছে মূলগত বিষয়ের পার্থক্য। তবে রমেশ,
তুমি যখন এক কথায় এই প্রশ্নের উত্তর চেয়েছো, তখন তোমাকে না বলেই বা থাকি কি করে? আসলে যে জিনিসটি আমার ক্ষেত্রে ভয়ের উদ্রেক সৃষ্টি করেছিল, এটি হলো প্রকৃতপক্ষে একটি ফুল। রমেশবাবু ঠাকুরমশাইয়ের মুখে এই কথাটি শোনবার পরেই চমকে উঠলেন। তারপর ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, একটা ফুল, এই একটা সামান্য ফুলের থেকে কিভাবে কোনো অপশক্তি নিজের অস্তিত্ব কায়েম করতে পারে, সেটা কি আপনি বলতে পারেন? কেন করতে পারবে না? মানুষের মধ্যে যেমন একাধিক ক্ষমতা থাকে, তেমন কালো শক্তিও ভিন্ন ভিন্ন রূপে নিজের অস্তিত্ব প্রকাশ করতে পারে। এর মধ্যে বাধা কোথায়? ভগবান যেরকম বিভিন্ন রূপে বিভিন্ন ক্ষেত্রে নিজের অস্তিত্বের প্রকাশ ঘটান, তেমনি একইভাবে কালো শক্তিও কিন্তু রূপ ভেদে, স্থান কাল ভেদে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে পারে। আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের কথাগুলিকে খুব মনোযোগ সহকারে শুনছিলাম। এমন সময় সজোরে একটা বাজ পড়তেই কিশোরী পুনরায় চমকে উঠল। ঠাকুরমশাই জানালার দিকে সহসা তাকিয়ে পুনরায় আমাদেরকে গল্প বলতে শুরু করলেন। এরকমই এক ঘন বর্ষার সন্ধ্যেতে আমি বল্লভপুর গ্রামে উপস্থিত হয়েছিলাম। ওই গ্রামের পরিস্থিতি ছিল বেশ জাঁকজমক সম্পূর্ণ। শুনেছিলাম গ্রামে মেলা বসেছে। সেই মেলাকে কেন্দ্র করে গ্রামের মানুষের ঢল নেমেছিল। চড়কের মেলার নাম তো তোমরা শুনেই থাকবে। সেই রকমই একটা জাঁকজমকপূর্ণ মেলা বলতে পারো। তবে সেই মেলাটির উল্লেখযোগ্য কোনো নাম ছিল কি না আজ সেটা আমার স্মরণে আসছে না। কিন্তু চড়কের মেলায় আমরা যেভাবে সাধু সন্ন্যাসীদের খেলা দেখতে দেখেছি এবং দুর্বোধ্য বিষয়গুলিকে নিয়ে তারা যেভাবে খেলাতে অভ্যন্ত থাকে, সেইভাবেই কিছু সাধু সন্তকে ওই মেলাতে নিজের শেখা বিষয়গুলিকে মানুষের সামনে তুলে ধরতে দেখেছিলাম। অবশ্যই সকল কাজে অনেক দিন ধরেই প্রশিক্ষণ লাভ করতে হয়, তা না হলে কোনোভাবেই প্রশিক্ষিত হয়ে ওঠা চায় না। তোমরা এই কাজ করতে গেলে হয়তো ওখানেই প্রাণ ত্যাগ করতে বাধ্য হবে, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছিলাম তা তোমরা কল্পনাও করতে পারো না। দেখলাম ত্রিশূলটিকে নিজের বুকের ভেতর দিয়ে কেউ একেবারে এফোর ওফোর করে দিয়েছে। শুধুমাত্র কি তাই? তাই নয়, তার পাশাপাশি তিনি আবার টুকরো টুকরো কাজ সাজিয়ে তার উপর দাঁড়িয়ে রয়েছেন। তার পায়ে গিথে গেছে ওই কাঁচের টুকরোগুলি। পা থেকে অনবরত রক্তক্ষরণ হয়েই চলেছে। এই বিষয়টি দেখবার সাথে সাথে সেদিন আমি একেবারে থমকে গিয়েছিলাম। এমনটাও যে হতে পারে এইটি আমি বিশ্বাসই করতে পারিনি। তবে দেখলাম সেই মানুষটি নাকি একেবারে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। ওখানকার স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞেস করতে তাদের মধ্যে থেকে একজন বৃদ্ধ ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, আরে আপনি খামোখাই ভয় পাচ্ছেন। মেলার প্রাঙ্গণে এই দৃশ্য খুবই সাধারণ বলতে পারেন। আমরা এতকাল ধরে এইসব অদ্ভুত ধরনের খেলা দেখে এসেছি। জানি না ঈশ্বর এনাদেরকে কোন আলাদা শক্তি দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তবে এনারা যা করেন সেটি সত্যিই অত্যাশ্চর্য। সাধারণ মানুষের কাজ নয় বলেই চিহ্নিত করা যায়। কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওই লোকটি কাছ থেকে পা সরিয়ে পাশে দাঁড়ালেন। এরপর বুকের ভিতর থেকে ওই ত্রিশূলটি ধীরে ধীরে বার করে সেটিকে মাটির মধ্যে গিঁথে দিলেন। এরপরে সজোরে চিৎকার করে বলে উঠলেন, জয় মহাদেবের জয়, জয় বোম ভোলানাথের জয়, জয় মহাদেবের জয়, জয় বোম ভোলানাথের জয়। এই গ্রামটা এমনই একটি বিচিত্র গ্রাম দাদা। বিশেষ করে এই মেলার সময় এখানে এমন সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে যা আপনি কেন অনেকেই কল্পনা করতে পারবে না। খালি চোখে যে এই সমস্ত জিনিস ঘুরতে ফিরতে দেখতে পাওয়া যায় সেটাই তো ভাবনার বিষয়। শুনেছি এরা নাকি
রাজস্থানের দিক থেকে আসেন। ওনারা নাকি বোম ভোলানাথের ভক্ত। ঐতিহাসিক দৃষ্টিতে দেখলে ওনাদের সাথে মহাদেবের ক্ষমতার এক বিশেষ সামঞ্জস্য রয়েছে। শোনা যায় উদয়পুরের রানীকে উদ্ধার করবার জন্যই নাকি তাদের আহ্বান করা হয়েছিল। এই সম্প্রদায়কে আপনি নাগা সাধুদের অন্তর্ভুক্ত করতে পারবেন না, কারণ তারা নাকি প্রকৃতপক্ষে কোনো সাম্রাজ্যকে বিপদের হাত থেকে রক্ষা করবার উদ্দেশ্যেই আসেন। এরা সকলেই হলেন রুদ্ররূপী সন্ন্যাসী। এদেরকে কখনো শান্ত চিত্তে দেখতে পাওয়া যায় না। এরা নাকি মহাদেবের রুদ্ররূপের সাধনা করেন, এমনটাই সকলে জানে। আর এরা গোষ্ঠীভেদে প্রতিবার মেলায় 2-4 জন করে আসেন। এরা কোথা থেকে এসেছেন, কিসের জন্য এসেছেন, এসব প্রশ্নের উত্তর কাউকেই দিতে চান না। তবে এনাদের এই রহস্যের মধ্যেই কিন্তু অনেক কিছুর উত্তর নিহিত থাকে। এনারা যেরকম শক্তির উপাসক, তার পাশাপাশি কালো শক্তিকে দমন করবার ক্ষেত্রেও এদের জুড়ি মেলা ভার। একবার গ্রামের একটি মেয়েকে ভূতে পেয়েছিল। তাকে তার পরিবারের লোকেরা সঙ্গে করে এই মেলার প্রাঙ্গণে ধরে নিয়ে এসেছিলেন। ভূত ছাড়ানোর সে যা অদ্ভুত রীতি মশাই, সেইবার দেখেছিলাম। তা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। দেখলাম মেয়েটিকে শূন্যে ছুঁড়ে দিলেন এক সাধু। এরপরে মেয়েটি শটাঙ্গে এসে জমির ওপরে পড়ল। আমরা তো ভাবলাম মেয়েটি মারা গিয়েছে। একজন সাধুর পক্ষে, একজন মানুষের পক্ষে শূন্যে কাউকে ছুঁড়ে দেওয়া সম্ভব কিনা সেটা দেখেই তো সকলে ঘাবড়ে গিয়েছিলাম। মেয়েটিকে মাটিতে এসে পড়বার পরেই সেই সাধু সজোরে তার বুকের ওপর পা দিয়ে আঘাত করলেন। তারপর মেয়েটি খাড়া হয়ে বসলো। মুখ দিয়ে তার গল গল করে রক্ত নিঃসৃত হতে শুরু করলো। তারপর এই মেয়েটি পুনরায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সেই সাধু চোখ বন্ধ করে মেয়েটিকে লক্ষ্য করে কি সব মন্ত্রপাঠ করতে থাকলেন। এরপর জমিতে পড়ে থাকা রক্তের ফোঁটাগুলিকে হাতে নিয়ে নিজের সারা শরীরে এবং মুখে মেখে নিলেন। তারপরে মেয়েটির বাবাকে উদ্দেশ্য করে বললেন, ও শরীরে থাকা পিশাচকে আমি আমার শরীরে ধারণ করেছি। আমার চোখ করে উঠেছে রক্তবর্ণ। এখন থেকে তোর মেয়ে সমস্ত বিপদ মুক্ত। যা যা, ওকে এখান থেকে নিয়ে চলে যা। এই মেয়ের বিবাহের ক্ষেত্রেও আবারও বাধা আসবে। তাকে এমন পাত্রের হাতেই দিবি যে পাত্র ওকে মন থেকে ভালোবাসে। এটা তোর মেয়ে তখনই পরখ করে দেখতে পারবে যদি সে মহাদেবের সাধনা করে। মহাদেব নিজেই ওকে পথ দেখাবেন। এই কথাগুলি বলে সেই সন্ত মহাত্মা স্থান ছেড়ে দৌড়াতে শুরু করেন। ওখান থেকে কিছুটা দূরে এগিয়ে গেলেই একটা নদী পড়ে। চলুন দাদা, আমি হাঁটতে হাঁটতে আপনাকে সেই নদীর দিকে নিয়ে যাই। আমিও ওই লোকটির কথা মতো তার সাথে হাঁটতে শুরু করলাম। তাকে অনুসরণ করতে করতে ওই নদীর ঘাটে পৌঁছতেই লক্ষ্য করলাম নদীর ঘাট একেবারে জনমানব শূন্য হয়ে পড়ে রয়েছে। লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, এই ঘাট আগে এমন জনমানব শূন্য হয়ে পড়ে থাকতো না। কেন এভাবে পড়ে রয়েছে জানেন? না, সে কথা বলতে পারবো না, আপনি বলুন। ওই সাধু সেদিন দৌড়াতে দৌড়াতে এসেই এই নদীর বুকে তলিয়ে গিয়েছিলেন। এই নদীতে তখন বেশ জল ছিল, এখন অনেকটাই শুকিয়ে গেছে যদিও। দেখলাম সেই সন্ত দৌড়ে এসে নদী গর্ভে প্রবেশ করেছেন। মহাদেবকে উদ্দেশ্য করে বলছেন, মহাদেব, আমার শরীরে থাকা সমস্ত শক্তি দিয়ে আমি ওই মেয়েটিকে রক্ষা করেছি। এতকাল ধরে আমি তোমার সাধনা করে এসেছি, আর আজ আমি সেই সাধনার পুণ্য অর্জন করেছি। তোমাকে তোমার দক্ষিণা পৌঁছে দিয়েছি দেব। এবার তুমি আমার শরীরটাকে গ্রহণ করো। এই নশ্বর শরীরটা যা দেখেছে, যা পেয়েছে তা যথেষ্ট। এই কথাটি বলতে বলতেই সেই মহাত্মা ধীরে ধীরে নদীর গর্ভে তলিয়ে গেলেন। এখানে উপস্থিত সকলেই চিৎকার করে উঠল। আমি নিজেও সেবারে হতভম্বের মতোই তাকিয়েছিলাম। ব্যাপারটা আন্দাজ করতে পারলাম না, কিন্তু যে জায়গা দিয়ে মহাত্মা দৌড়ে গিয়েছিলেন সেখানে একাধিক রক্তকরবী পড়ে থাকতে দেখেছিলাম।
রক্তকরবী আসলে একটি ফুল। অনেকে বলেন এটি নাকি দেবতাদের অভিষেকের কাজে ব্যবহৃত হতো। পুরাণে কি তেমনটাই একটা বর্ণিত রয়েছে। আবার অনেকে বলেন এই ফুলের দ্বারাই নাকি অপশক্তির নাশ ঘটানো হয়। আবার অনেকে এমনটাও বলেন যে কোনো অপশক্তি এই ফুলের মধ্যে দিয়েও কিন্তু নিজেদের প্রভাব বিস্তার করতে পারে। এই ফুলের একটা অদ্ভুত গন্ধ রয়েছে মশাই। যদি এটির দ্বারা কোনো ভালো কাজ সিদ্ধ করবার প্রচেষ্টা দেখানো হয়, তাহলে সেখান থেকে ভেসে আসে এক মিষ্টি সুবাস। আর যদি এটির মধ্যে দিয়ে কোনো কালো শক্তি নিজের অস্তিত্বের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, তাহলে এর গন্ধ নাকি আরো প্রখর এবং তীব্র হয়ে ওঠে। সেই গন্ধ সহ্য করা যায় না। সেই ঘ্রাণ নিলে যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে। এই সকল বিষয়গুলি আদৌ সত্যি কিনা তার কোনোটাই আমি আপনাকে যথার্থভাবে বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, এটি কোনো সাধারণ বস্তু নয়। এমন সব অদ্ভুত ঘটনা আমরা নিজের চোখের সামনে দেখেছি। জানি না এইসব আদপেও সত্য কিনা, আর এসবের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। আমি এতক্ষণ ধরে লোকটির বলা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম। কি ঘটে, কেন ঘটে, সব কিছুর কি আর কোনো কারণ ব্যাখ্যা করা যায়? আমি আসলে এই মেলায় এসেছিলাম এক বিশেষ কাজে। বলতে পারেন এই সকল সত্য মহক্তাদের কথা শুনেই আমি তাদের সাথে সাক্ষাৎ করবার জন্য এখানে এসেছিলাম। ভেবেছিলাম ওনাদের কাছ থেকে মহাদেব তত্ত্বের নিগুড় সত্য অনুধাবন করব। কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করবার পরে চোখের সামনে যা ঘটতে দেখলাম এবং আপনার মুখ থেকে যা শুনলাম, সেগুলো সত্যিই আমাকে অবাক করেছে। আমি হলাম গিয়ে এই বল্লভপুর গ্রামের মোড়ল। আমার নাম জগাই। তবে এখনো পর্যন্ত এই গ্রাম জমিদার নেতৃত্বাধীনেই লালিত পালিত হয়। এই গ্রামের ওপর আমাদের বিশেষ কর্তৃত্ব স্থাপিত হতে পারেনি। জমিদার মশাই আমাদেরকে গ্রামের আভ্যন্তরীণ বিষয়গুলিকে দেখাশোনার জন্য পঞ্চায়েতের মাধ্যমে কাজ করবার অনুগ্রহ প্রদান করেছেন। তাই আমরা পঞ্চায়েতের কাজগুলো সামলাই। কিন্তু আক্ষরিক অর্থে বৈষয়িক বিষয়গুলিকে নিয়ে আলাপ আলোচনা করবার জন্য জমিদার স্বয়ং রয়েছেন। তিনি নিজেই এই কাজগুলি দেখাশোনা করেন। তবে ওনার মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বিবাহযোগ্য একজন কন্যা হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়েছে কেন, এই বিষয়টির কথা আমরা কেউই আন্দাজ করতে পারছি না। তা সাধু সন্ত ডাক্তার মোক্তার কেউ ওনার ভিটেতে ঠাঁই পেতে পারেনি। মেয়েটি ক্রমাগতভাবে নুইয়ে পড়ছে। এর পিছনে কারণটি ঠিক কি, সেটা কেউ খুঁজে বার করতে পারছে না। আমি গ্রামে এসেছিলাম এক বিশেষ কাজে, কিন্তু এখন তো দেখছি আমার জন্যই কোনো একটা উদ্দেশ্য আগে থেকে অপেক্ষা করছে। কি করি বলুন তো দেখি। তবে অবাক প্রতিপন্ন হব না, কারণ সমস্ত রহস্যের পেছনেই একটা উদ্দেশ্য নিহিত থাকে। এখন দেখা যাক সেই উদ্দেশ্য কিভাবে সাধন করা সম্ভব। আমি নিজের পরিচয় দিইনি, এতক্ষণ ধরে আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনছিলাম। আমার নাম তারানাথ চাটুর্যে। আমি সাধনা ভজনের কাছেই নিজের জীবনটাকে নিহিত করেছি। ঈশ্বর সেবাই আমার পরম পূজনীয় কাজ। তাই আমি চাই একবার জমিদার বাবুর সাথে সাক্ষাৎ করতে। আপনি কি আমাকে তার সাথে সাক্ষাৎ করবার একটা সুযোগ করে দেবেন? জগাই বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। আরে এ তো খুবই উত্তম প্রস্তাবে মশাই। এতকাল ধরে জমিদার মশাই নানান সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন। তার পাশাপাশি ওনার বিবাহযোগ্য কন্যাটি যেভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, সেটা দেখে গ্রামবাসীদের সকলেরই চোখ ফেটে জল আসে। আমাদের জমিদার মশাই হলেন দয়ার সাগর, আর মনের মধ্যে অদ্ভুত কোনো ইচ্ছা আজ পর্যন্ত ঈশ্বর অপূর্ণ রাখেননি। প্রজাহিতৈষী কল্যাণকর মানসিকতার উপদেষ্টা তিনি। এরকম একজন মানুষকে এত দুর্বিপাকে পড়তে হলে কারই বা ভালো লাগে বলুন তো? জগায়ের মুখে এই কথাগুলো শুনে আমিও বিমর্ষ হয়ে পড়লাম। আজকের রাতে যখন মেলার কাজ সমাপ্ত হয়ে গিয়েছে, তখন আজকের রাতটা বরং আপনি আপনার গৃহে বিশ্রাম নেব।
এতে কোনো অসুবিধা নেই তো? আমিও ভক্তপ্রাণ ভগবানের পায়ে নিজের জীবনটা অর্পণ করে দিয়েছি। আমি সংসার ধর্ম করিনি। আমার বাড়িতে আপনজন বলতে রয়েছেন বৃদ্ধা মা ও বাবা। আমি তাদেরকে নিয়েই ভালোভাবে বেঁচে থাকার রসদ খুঁজে নিয়েছি। এতেই আমার জীবনটা ফুলের মতন সেজে উঠেছে বলতে পারেন। তাই সংসার ধর্মে মনোনিবেশ করবার ইচ্ছে প্রকাশ করি। অনেকদিন ধরেই শাস্ত্রজ্ঞ বিষয়গুলিকে নিয়ে আলাপ আলোচনা করেছি, সাধারণ মানুষের কাছে পৌঁছেছি, তাদেরকে শাস্ত্রের বিষয়ে অনেক অজানা তথ্য প্রদান করেছি। এই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আমার মনে ঈশ্বর চিন্তার বিষয়টিকে নিয়ে এমন একটি স্থান উন্মুক্তি লাভ করতে পেরেছে, যার মধ্যে দিয়ে বহু অবাস্তব ঘটনার সম্মুখীন হয়েছি আমি। তবে সেগুলিকে সবটাই বাস্তবতার নজরে দেখেছি, কারণ আমি বিশ্বাস করি ঈশ্বর সর্বত্র বিরাজমান। জগাইয়ের মুখে ধর্মবাদের এই কথাগুলো শুনে সেদিন আমি আপ্লুপ্ত হয়ে উঠেছিলাম। সাধারণ মানুষের মধ্যেও যে ধর্মবেদে শাস্ত্র সম্পর্কে এমন ধারণা থাকতে পারে, সেটি আমাকে নতুন করে ভাবতে সাহায্য করেছিল। আমি জগাইকে উদ্দেশ্য করে বললাম, এখনো কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না জগাই। আরে আপনি যে কি বলেন! আপনি আমার বাড়িতে যত দিন ইচ্ছা থাকতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। আপনাকে দেখেও মনে হয় যে আপনি ঈশ্বর চিন্তার দ্বারা প্লাবিত। ঈশ্বর মনের অদ্ভুত চিন্তা শক্তিগুলিকে কার্যকরী করবার জন্য আমাদের যেইটুকু সামর্থ্য এবং সম্ভাবনার প্রয়োজন, তার সবটাই আমি আপনার মধ্যে লক্ষ্য করেছি মশাই। এই ক্ষণিকের বার্তালাপের মধ্যে দিয়েই সেটা অনেকটা প্রকৃষ্ট হয়ে উঠেছে। আসুন আসুন, আপনি আমার সাথেই আসুন। জমিদার সম্পর্কে আরও বেশ কয়েকটি কথা আমার আপনাকে বলার আছে। আজকে রাতে আমি আপনাকে সেই সব ব্যাপারে আরও বেশ কয়েকটি কথা জানাবো। মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসবার সময় ঘটল আরও একটা ভয়ঙ্কর ঘটনা। জগাই তখন অনেকটা এগিয়ে গিয়েছিল। এমন সময় দেখলাম ওই মহাদেবের উপাসকদের মধ্যে থেকে এক সাধু সারা শরীরে ছাই মেখে উস্কো খুস্কো চুল নিয়ে আমার সম্মুখে এসে উপস্থিত হলেন। তার দিকে তাকাতেই আমার শরীরের রক্ত একেবারে হিম হয়ে গেল। সেই মহাত্মা আমাকে উদ্দেশ্য করে বললেন, ওই রক্তকরবীর মধ্যেই লুকিয়ে রয়েছে সব রহস্য। তুই কি ভেবেছিস এত সহজে এই সমস্যার সমাধান করে ফেলতে পারবি? কোনোদিনও না। সমস্যা নেই, আরো দ্রুততার সাথে ঘনীভূত হবে। দেখতে পাবি একাধিক সত্যকে। সত্যের সাগরে তলিয়ে গেলেও সত্যের পথ ছাড়বি না তুই। ওই রক্তকরবী পারবে তোকে সত্যের সন্ধান দিতে। মনে রাখিস সে কথা, মনে রাখিস। জয় মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। সজোরে মহাদেবের বার্তা বহন করতে করতে ওই সাধু মহাত্মা আমার সামনে থেকে চলে গেলে আমি হতভম্বের মতন তাঁর দিকে তাকিয়ে রইলাম। তিনি ভিড়ের মধ্যে কোথায় যে গায়েব হয়ে গেলেন আন্দাজ করতে পারলাম না। আমাকে ওখানে স্থির চিত্তে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ জগাই এগিয়ে এসে বলল, আরে এ কি, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? আমি তো অনেকটা পথ এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ পিছনের দিকে ফিরতেই দেখলাম আপনি নেই। দূরে ভিড় ঠেলে এগিয়ে এসে দেখি আপনি এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। এইসবের অর্থ কি? আমি সেদিনকে জগাইকে আলাদাভাবে এগুলির অর্থ প্রকাশ করতে চাইলাম না। কেবল বললাম, না না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে আমার মনটা হঠাৎ ভারাক্রান্ত হয়ে উঠেছিল। আসলে আমার জীবনটা যতটা সহজবোধ্য বলে মনে হয়, আদতেও ততটা সহজ নয়।
এই কারণেই আর কি স্থির হয়ে গিয়েছিলাম। তবে ভয়ের কোনো কারণ নেই, মাঝে মধ্যে এমনটা হয়। সকলের মাঝে নিজেকে এই বড্ড একা মনে হয় আর কি। আপনারা হলেন গিয়ে সৃষ্টির অধিকর্তা, অসাধারণ সব কিছু সৃষ্টি করতে পারেন। আপনাদের সৃষ্টির মধ্যে দিয়েই এমন এমন নতুনত্বের দৃষ্টান্ত তৈরি হতে দেখা যায় যা সাধারণ মানুষ কোনোদিনও হয়তো কল্পনায় পড়ে উঠতে পারেনি। তাই আপনারাই যদি এমনভাবে ভাবুক হয়ে পড়েন, তাহলে সাধারণ মানুষের কি হবে বলুন তো? আপনারা স্থির চিত্তে চিন্তা ভাবনা করেন বলেই তো সকলের থেকে আলাদা। আমরা তো দিন আনি দিন খাই মানুষ, বলুন তো। আপনাদের মতন এত জ্ঞান বা বুদ্ধি ঈশ্বর যদি আমাদেরকে দিতেন, তাহলে আমরাও হয়তো এই সমাজের মধ্যে লুকিয়ে থাকা অনাবশ্যক সত্যগুলোকে খুঁজে বার করতে পারতাম। এছাড়াও এমন অনেক রহস্যের সাথে পরিচিতি হতে পারত যেগুলি সম্পর্কে হয়তো ধারণাই তৈরি করা যায় না। জগাইয়ের সাথে এই বিষয়গুলি আলোচনা করতে করতে আমি তার বাড়িতে এসে উঠলাম। দেখলাম ছোট্ট একটা কুঠির। তার ভিতরে প্রবেশ করতেই দেখলাম দুই বৃদ্ধা চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসে রয়েছে। আমার বাবা মা। একটা সময় এনারা আমার জীবনটাকে সুন্দর করে তোলবার জন্য অনেক কিছু করেছিলেন, এমনকি নিজেদের সাধ্যের বাইরে গিয়েও আমাকে ভালোবাসা দিয়েছিলেন। আমার প্রয়োজনের সমস্ত কিছুকে আমার কাছে নিয়ে এসে দিয়েছিলেন। কিন্তু ঈশ্বরের এমনই করুণ পরিহাস যে আমি তাদেরকে রক্ষা করবার জন্য সামান্য অর্থ উপার্জন করতে পারি না। মা বাবার চিকিৎসার জন্য প্রয়োজন অনেক অনেক অর্থের। তারা দুজনেই খুব অসুস্থ। জমিদার বাবুকে এই প্রসঙ্গে অনেকবার বলেছিলাম, কিন্তু তারপরেও তিনি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মাসিক অনুদানের বিষয়টিকে বৃদ্ধি করেননি। এই কারণেই আমাদের মাসিক আয়ের পরিমাণটা অনেকাংশেই কমে গিয়েছে। যদি কোনো চমৎকার ঘটে তবেই হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। জানি না কি হবে। তবে হ্যাঁ, ওনার কন্যাকে যদি কেউ সুস্থ করে তুলতে পারেন, তাহলে হয়তো সমস্যার সমাধান হলেও হতে পারে। তবে সবটাই কিন্তু অতীত আবর্তের মধ্যে আবদ্ধ রয়েছে। জানি না এই অসাধ্য সাধন আমার দ্বারা হবে কিনা, তবে আমি আমার সাধনার দ্বারা অর্জিত শক্তি দিয়ে চেষ্টা করব। এরপরে আমি জগাইয়ের বৃদ্ধা মা এবং বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিলাম। ওনারাও সেদিন আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। আমি যাতে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি, ওনারা তেমনটাই বললেন। রাত হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ হলো। তবে মনের মধ্যে ওই সাধুর মেলায় বলা কথাগুলো বারে বারে আঘাত করতে লাগলো। রহস্যের মেঘ ক্রমে ঘনীভূত হতে শুরু করেছিল। এমন সময় দেখলাম মেঘটা হঠাৎ গর্জন করে উঠল। জগাই তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিয়ে আমার সামনে এসে বসে পড়ল। বাইরে খুব জোরে ঝড় উঠেছে, হয়তো আগামীর কালো পরিণতির কথা বুঝিয়ে দিতে চাইছে। অন্ধকারের মধ্যে যে সেই সব রহস্য লুকিয়ে থাকে। এই বিষয়গুলিকে নিয়ে এত দুশ্চিন্তা করো না জগাই। অনেক সময় অন্ধকারের পরেই কিন্তু আলো দেখা যায়। ঘন কালো মেঘ সরে গেলে নতুন করে পরিচ্ছন্ন নীলাভ আকাশটা নজরে পড়ে। কত বড় একটি ব্যাপ্তি নিয়ে সেটি আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, তাকে আলিঙ্গন করা ভাগ্যের বিষয়। হতেও তো পারে আজকের এই অন্ধকার আকাশটা আগামীর আলো বয়ে আনতে চলেছে। বাবা, আমি আপনাকে জমিদার রাজেন্দ্র নারায়ণ সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। এটাই সব থেকে উচিত সময় মনে হবে। আগামীকাল আমি আপনাকে ওনার ভিটেতে নিয়ে যাব। তবে আমাদের জমিদার বাবু একজন গোঁড়া মানুষ বলতে পারেন।
উনি কাউকেই তার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে দেন না। তবে আপনার বিচক্ষণতা দেখে আমি বেশ ভালোই বুঝতে পারছি যে আপনি খুব সহজেই হয়তো জমিদার বাবুর মন জয় করে ফেলতে পারবেন। সেটা নয়, সময়ই বলবে। তুমি বরং জমিদার বাবুর সম্পর্কে যা যা বলতে চাইছিলে সেগুলি আমাকে বলো। জগাই আমাকে জমিদার রাজেন্দ্র নারায়ণের সম্পর্কে সেদিন অনেকগুলো কথাই জানিয়েছিল। এই কথাগুলির রহস্যময় অতীতের দরজা খুলে দিয়েছিল। সে আমাকে বলল, রাজেন্দ্র নারায়ণ 7 করেই একটি বাগান নির্মাণ করেছিলেন। সেই বাগানে তিনি তার পছন্দের ফুল গাছ সহ আরও অনেক গাছগাছালি লাগিয়েছিলেন। গ্রামের মানুষেরা সকলেই এই বিষয়টি দেখে খুব আনন্দিত হয়েছিল, কারণ জমিদার বাবু এই কাজে গ্রাম পঞ্চায়েতের অনেককেই নিযুক্ত করেছিলেন। তাই তাদেরকে মোটা টাকা বকশিশও দেওয়া হয়েছিল। তবে এই কাজে তিনি আমাকে কোনোভাবেই যুক্ত করেননি। আমি এটির কারণ জানতে চাইনি বটে, তবে আমাদের মধ্যে একজন ছিলেন যার সাথে জমিদার বাবু আলাদাভাবে কথা বলতে চেয়েছিলেন। সেই মানুষটার নাম কি? সেই মানুষটার নাম জেনেই বা আর কি করবেন বাবা? তিনি তো আর জীবিত নেই। ওনার নাম ছিল কমল। কমলের সাথে জমিদার বাবু আলাদাভাবে কথা বলতে চেয়েছিলেন। তখন আমি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। এতকাল ধরে কমল পঞ্চায়েতের সাথে নিযুক্ত থেকেছিল এবং সেই সাথে সমস্ত গোপন বিষয় আমাকে ওয়াকিবহালও রেখেছিল। তবে জমিদার বাবুর সাথে কি বিষয়ে কথাবার্তা বলতে গিয়েছিল সে আমি হাজারবার জিজ্ঞাসা করেও তার মুখ থেকে তা খোলসা করতে পারিনি। একটা জল জ্যান্ত মানুষ কিভাবে কয়েক মাসের মধ্যে মারা গেল সেটাও কেউ জানতে পারল না। ওর মারা যাওয়াটাও ছিল বড় অদ্ভুত ধরনের। ওকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখা গেছিল। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি ছিল জানেন? কি ছিল? কমলের শরীরের উপরে বিছানো ছিল রক্তকরবী। তার মৃত শরীরটাকে ঢেকে রেখেছিল ওই ফুলগুলি। পরে আমরা এই ব্যাপারটা জানতে পেরেছিলাম যে ওই রক্তকরবী ফুল একমাত্র পাওয়া যায় জমিদার বাবুর বাগানে, যেটিকে খুব সাত করে পুঁতেছিলেন তিনি। কমল এই কাজে তাকে সহায়তা করেছিল, কিন্তু কমলের মারা যাওয়ার সাথে ওই রক্তকরবী ফুলগুলির আজও পারস্পরিক কোনো সম্পর্ক রয়েছে কিনা এই বিষয়ে আমার কিছুই জানা নেই। জমিদার বাবুকেও আমরা অনেকভাবে এই ব্যাপারটা খোলসা করবার জন্য বলেছিলাম, কিন্তু তিনি কোনোদিনও মুখ খোলেননি। তবে পঞ্চায়েতে এসে তিনি কয়েকটি কথা বলেছিলেন যেগুলির মধ্যে কোনো যুক্তি ছিল না। এই কারণেই আমরা তাকে কোনোভাবে বিব্রত করতে পারিনি। বুঝতেই পারছেন, রাজেন্দ্র নারায়ণ কোনো সাধারণ মানুষ নন। তিনি হলেন এই গোটা গ্রামের মাথা। জগাইয়ের কাছ থেকে সমস্ত কথাগুলি শোনবার পরে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এই ঘটনাটার পরে কি তবে জমিদার বাবুর কন্যা অসুস্থ হয়ে পড়েছিলেন? কমল মারা যাবার কয়েক মাসের মধ্যেই জমিদার রাজেন্দ্র নারায়ণের একমাত্র কন্যা নন্দিনী অসুস্থ হয়ে পড়ে। সেই রোগ কোনো সাধারণ রোগ নয়। অনেক ডাক্তারকে তিনি ডেকে পাঠিয়েছিলেন। তারা সকলেই বললেন নন্দিনী নাকি রক্তাল্পতা রোগে আক্রান্ত। বিশ্বাস করুন বাবা, প্রতিটি বিষয় একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত হলেও কোনটার কি কারণ সেটা আমি আজও আন্দাজ করতে পারিনি। নন্দিনী অসুস্থ হওয়ার পর থেকে জমিদার বাবু বাড়ির বাইরে বেরোনো একেবারে বন্ধ করে দিয়েছিলেন। তবে তিনি একজন উদার মনস্ক জমিদার হওয়ার কারণে নন্দিনীর সাথে গ্রামের শিশুদের খেলাধুলার ক্ষেত্রে কোনোদিনও কোনো বাধা দেননি। নন্দিনী কখনোই জমিদার বাড়ির বাইরে এসে ধুলোবালিতে খেলাধুলো করেনি। গ্রামের ছেলেমেয়েরা নন্দিনীর সাথে সাক্ষাৎ করবার জন্য ওই জমিদার ভিটেতেই যেত। সেখানেই নন্দিনী তাদের সাথে দেখা সাক্ষাৎ করত। জমিদার বাবু নন্দিনীকে কখনোই বাড়ির বাইরে বেরোতে দিতেন না। তবে বড় ঘরের ভিতরকার ব্যাপার কি আর এত সহজে জানতে পারা যায় বাবা? এ কারণেই আমরা ক্ষুদ্র মানুষেরা রহস্যের অন্ধকারেই থেকে যাই। তিনি নিজে কন্যার সুস্থতার বিষয়টিকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন। তিনি বলেছেন
যদি কেউ তার কন্যাকে সুস্থ করে দিতে পারে তাহলে তিনি তাকে প্রচুর মূলধন দেবেন। গ্রাম পঞ্চায়েতে কেউ এগিয়ে এসেও যদি এই কাজে ওনাকে সহায়তা করতে পারেন তাহলে গ্রাম পঞ্চায়েতের কার্যকরী মাইনে এবং মাসিক বেতনে এতটাই হারে বৃদ্ধি পাবে যে সারা জীবন আমরা সেই অর্থেই অতিবাহিত করে দিতে পারব। তবে আমি আপনাকে আমার জীবন রক্ষার খাতিরে এখানে নিয়ে আসিনি। আমি জানি আমার অর্থের খুবই প্রয়োজন। কিছু সংখ্যক অর্থ উপার্জন হলে আমার নিজের জীবনটাও সানন্দে কেটে যেতে পারে, আর সেই সাথে আমি আমার বৃদ্ধ বাবা মায়েরও চিকিৎসা করাতে পারবো। তবে মানুষের জীবনের সামনে অর্থের কী মূল্য? আপনি যদি পারেন তাহলে ওই মেয়েটিকে সুস্থ করে তুলুন বাবা, এটাই আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ হবে। কথাগুলি বলতে বলতে জগাই আমার সামনে চোখের জল ফেলতে শুরু করলো। আমি জগাইয়ের কথাগুলো শুনছিলাম ঠিকই, কিন্তু এর নেপথ্যে লুকিয়ে থাকা অতীত রহস্য যে অনেকটা ভয়ঙ্কর হতে পারে সেটি আমি ওই মুহূর্তে বসেই আন্দাজ করে ফেলেছিলাম। আমি জগাইকে উদ্দেশ্য করে বললাম, রক্তকরবী ক্রমাগতভাবে আরও রহস্য বৃদ্ধি করছে জগাই। তবে একটা ফুল গাছ কখনো কারোর জীবন নাশক হয়ে উঠতে পারে না, কারণ ওই ফুল বা ফুলের থেকেই অদ্ভুত কোনো দ্রব্য যদি জমিদার কন্যা সেবন না করে থাকেন তাহলে তার ক্ষতি সাধনার কোনো উপায় নেই। সমস্যা অন্য জায়গায় ঘনীভূত হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য আমাকে জমিদার বাবুর সাথে সাক্ষাৎ করতেই হবে। তুমি আমাকে আগামীকাল জমিদার ভিটেতে নিয়ে যাবে তো? এই 100 বার নিয়ে যাও বাবা, এই আবার বলার মতন কোনো কথা নাকি? তবে একাধিক ঘটনা পরপর ঘটে যাওয়ার কারণে আমরা সকলেই খুব চিন্তিত হয়ে পড়েছি। আপনি একমাত্র এর অন্দরে লুকিয়ে থাকা রহস্যের সমাধান করতে পারেন। সেদিন রাতটা আলোচনার মধ্যে দিয়েই কেটে গিয়েছিল। ভোরের আলো ফোটার সাথে সাথে জগাই আমাকে উদ্দেশ্য করে বলল, এই সময় জমিদার বাবু নিজের বাগানে বিচরণ করেন। এই সময় যদি আমরা ওনার সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারি তাহলে খুব ভালো হয়। ভোরবেলার দিকে উনি তেমন একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে একাধিক কাজের ভার তার মাথায় এসে পড়লেই তার চিন্তা শক্তি অনেকটাই দুর্বিপাকে পড়ে। খোলা মনে কথা বলতে চাইলে এই সময়টাই সব থেকে সঠিক হবে বলে আমার মনে হয়। বেশ, তো তাহলে চলো না, অসুবিধে কোথায়? আমাদের কথোপকথন শেষ হতেই জগাই আমাকে সাথে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথে যেতে যেতে গ্রামের সাধারণ বৈচিত্র্য নজরে পড়ছিল। সারা রাত তুমুল বর্ষণ হওয়ার কারণে জায়গায় জায়গায় কাদা জমেছিল। আমি সেগুলিকে সাবধানতার সাথে পেরিয়ে এগিয়ে যেতে লাগলাম। জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই বুকের ভিতরটা কেমন কেঁপে উঠল। মনে হলো একটা দমকা হাওয়া হঠাৎ আমার দিকে এগিয়ে এলো। সেটি আমার শরীরকে স্পর্শ করে আবার কোথায় যেন মিলিয়ে গেল। আমাকে এমন স্থির অবস্থায় দাঁড়িয়ে পড়তে দেখে জগাই আমাকে উদ্দেশ্য করে বলল, এ কি বাবা, আপনি এখানে হঠাৎ এভাবে দাঁড়িয়ে পড়লেন যে? অনেক সময় কোনো খারাপ শক্তির প্রভাব সেই শক্তির সামনে আসবার আগেই আমি টের পেয়ে যাই। আবার এমনটাও হয় যে আমার পায়ের শব্দ পেয়ে সেই শক্তি নিজে থেকে আমার কাছে এসে পরিচয় দেয়। সেরকম কিছু একটা অনুভব করলাম আর কি। যাকে তুমি চলো এখন, বরং জমিদার রাজেন্দ্র নারায়ণের সঙ্গে একটু সাক্ষাৎটা করা যাক, সেটা খুব জরুরি। হ্যাঁ বাবা, চলুন। উনি বোধহয় সম্ভবত বাগানেই পাইচারি করছেন। আমি জগাইকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এরপর দেখলাম দুজন পেয়াদা জমিদার বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, আপনারা কোথায় যাচ্ছেন? না,
আমরা আসলে জমিদার বাবুর সাথে সাক্ষাৎ করতে এসেছি। ওনার সাথে কি সাক্ষাতের সুযোগ পাওয়া যাবে? পেয়াদা আমাদেরকে উদ্দেশ্য করে যা বলল তা শোনা মাত্রই আমার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গিয়েছিল। জমিদার বাবুর কন্যা অর্থাৎ নন্দিনী একেবারে অন্তিম পর্যায়ে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যদি কিছু না করা হয় তাহলে হয়তো তার প্রাণটা বেরিয়ে যাবে। পেয়াদাদের মুখে এই কথাটি শোনবার পরেই আমি একেবারে চমকে উঠলাম। একজন বাইরের লোক হওয়ার তরুণ ওই জমিদার বাড়ির অন্দরমহলে যে আমার অনুপ্রবেশ নিষিদ্ধ এটা জানা সত্ত্বেও আমি সেদিকে নিজেকে ধরে রাখতে পারিনি। আমি এগিয়ে যেতে শুরু করলাম। জগাই আমাকে এই বিষয়টা সম্পর্কে আগে থেকে সূচিত করলেও আমি সেদিন এই বিষয়টা নিষ্পত্তি করবার জন্য এগিয়ে চললাম। যে ভিটেতে আমি এর পূর্বে কোনোদিনও পা রাখিনি সেইখানে কিভাবে আমি আমার নির্দিষ্ট কক্ষের সন্ধান পেয়ে গেলাম এটাই অনুমান করতে পারলাম না। সেই কক্ষে প্রবেশ করতেই দেখলাম একজন সুদর্শন পুরুষ তার কন্যাটিকে বুকে আঁকড়ে ধরে অঝরে কাঁদছেন। আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম। সাথে সাথে জমিদার বাবুকে সেখান থেকে সরিয়ে নন্দিনীকে বিছানায় শুইয়ে দিলাম। জমিদার বাবু আমাকে না চেনা সত্ত্বেও ওই মুহূর্তে কোনোভাবে বাধা দিতে এগোলেন না। আমি সামনে থাকা মহিলাকে উদ্দেশ্য করে বললাম, আপনাদের বাড়িতে যদি একটা লাল সুতো থাকে তাহলে এক্ষুনি সেটি আমার কাছে নিয়ে আসুন, আর অবশ্যই সঙ্গে করে একখানা সুপারিও নিয়ে আসবেন। আমার কথাগুলি শোনা মাত্রই সেই দাসী সেখান থেকে চলে গেল। এর কিছুক্ষণের মধ্যেই সে আমার কথা মতন একটি সুপারি এবং একটা লাল সুতো নিয়ে এলো। আমি ওই সুপারির সাথে লাল সুতোটিকে ভালোভাবে জড়িয়ে নিলাম। এরপরে নন্দিনীর মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখ থেকে অনবরত রক্ত বেরিয়ে আসছে। বুঝলাম অপশক্তি তাকে শেষ করে ফেলবার জন্যই এমনটা করছে। আমি তাড়াতাড়ি করে সুপারি সমেত ওই লাল সুতোর ধাগাটিকে নন্দিনীর বাঁ হাতে বেঁধে দিতেই সে বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। তারপর একটা বিকট চিৎকার করল। তার কণ্ঠস্বর শুনতেই আমার সারা শরীরের রোম খাড়া হয়ে গেল। দেখলাম তার চোখের মনি দুটো একেবারে লাল বর্ণ ধারণ করেছে। সে আমাকে উদ্দেশ্য করে বলল, কে তুই? কি চাস তুই? আমি এই মেয়েকে আমার সাথে করে নিয়ে যাব। কেউ একে রক্ষা করতে পারবে না। যে আমার পথে বাধা সৃষ্টি করতে চাইবে আমি তাকেও শেষ করে ফেলবো। যে আসল পাপী তার শাস্তি হয় না, আর যারা নির্দোষ তাদেরকে শেষ হয়ে যেতে হয়। তাই এই মেয়েকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। তবেই আমি আমার প্রতিশোধ সম্পূর্ণ করতে পারবো। বিকটভাবে হাসতে থাকলো নন্দিনী। তারপরেই পুনরায় শুয়ে পড়ল। নন্দিনীকে এই অবস্থায় দেখে জমিদার বাবু পুনরায় আমার দিকে এগিয়ে এলেন। এরপর আমাকে বললেন, সরে যান এখান থেকে, সরে যান, একদম সরে যান। আমার মেয়ে এরকম করছে কেন? কি করলেন আপনি এক্ষুনি? আমি ওই স্থান ত্যাগ করে উঠে গেলাম। জমিদার বাবু নন্দিনীর সামনে বসে রইলেন। ওর হাত দুটি ধরে অঝরে কাঁদতে শুরু করলেন। নন্দিনীর মাথায় চুম্বন করে বললেন, তোর কি হয়েছে মা? কি হয়েছে একটু বলবি? তোর যদি বিয়ে করতে ইচ্ছা না করে তাহলে আমাকে বল, আমি তোকে আমার কাছেই রেখে দেবো। আমার তো কোনো কিছুর অভাব নেই মা। আমি তোকে সারা জীবন নিজের কাছে রেখে দিতে পারবো। তুই স্বাধীনভাবে আমার কাছে থাকবি। কেউ তোকে আমার কাছ থেকে কোনোভাবেই চিনিয়ে নিতে পারবে না। একবারটি বল মা, একবারটি বল।
দেখলাম রাজেন্দ্র নারায়ণ হাউতাশ করে কাঁদছেন। তার দিকে এগিয়ে গেলাম। এরপরে জমিদার বাবুকে উদ্দেশ্য করে বললাম, আপনি এভাবে কাঁদবেন না, আপনি আমার সাথে আসুন। সাময়িক বিপদ আমি কাটিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওই ধাগাটি আপনার মেয়ের শরীরে স্পর্শ করে আছে, ততক্ষণ ওই পিশাচিনী আপনার মেয়ের শরীরে প্রবেশ করতে পারবে না। এখন নন্দিনী কিছুটা হলেও বিপদমুক্ত। ওর নাকের কাছে হাত দিয়ে দেখুন, নিঃশ্বাস পড়ছে। জমিদার বাবু আমার কথা মতন তার ডান হাতের আঙুলগুলিকে নন্দিনীর নাকের কাছে নিয়ে যেতেই দেখলেন স্বাভাবিকভাবেই নন্দিনীর নিঃশ্বাস পড়ছিল। তিনি তৎক্ষণাৎ আমাকে উদ্দেশ্য করে বললেন, কে আপনি? যে কাজ এখানে উপস্থিত কারোর পক্ষে সম্ভব হয়নি, সেই কাজ আপনি একা করে ফেললেন কিভাবে? আমি আসলে একজন সাধক। আমি তন্ত্র সাধনার বিষয়ে যেমন একাধিক জ্ঞান অর্জন করেছি, তেমনি একইভাবে আমি সাধারণ কাজেও নিজেকে এতকাল ধরে নিয়োজিত রেখেছি। ফলে পরিস্থিতি সম্পর্কে আমি আগে থেকেই সন্দিহান হয়ে যেতে পারি। কোথাও না কোথাও মনে হয়েছে আপনার মেয়ে সুস্থ নেই, তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। এই বাড়িতে প্রবেশের সময় আমি কিছু একটা অশুভ বিষয়ের উপস্থিতি টের পেয়েছিলাম। আমি সঠিক সময় এখানে না পৌঁছলে হয়তো নন্দিনীকে আপনি আর কোনোদিনই নিজের কাছে পেতেন না। সেই পিশাচিনী তাকে নিজের সঙ্গে করে নিয়ে চলে যেত। আমার কথাগুলি শুনে চমকে উঠলেন জমিদার বাবু। এরপর তিনি আমাকে নিয়ে পাশের ঘরে গেলেন। আপনি কি বলতে চাইছেন? নন্দিনীর শরীরে কোনো আত্মা ভর করেছে? কিছুকাল পূর্বে কমল এইভাবেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আপনি তো এসবের সবটাই জানতেন। তাহলে এর মধ্যে নিহত থাকার রহস্যের বিরুদ্ধে কোনো তদন্ত করেননি কেন? কি বা কারা এই কাজগুলো করাচ্ছে, এগুলো তো আপনার জানা উচিত ছিল। আখেরে আপনি এই গ্রামের জমিদার, এই গ্রামের মাথা। সকলে আপনার কথায় উঠে বসে, তাহলে আপনি এই বিষয়টি আন্দাজ করতে পারেননি কেন? দেখলাম জমিদার বাবু কেমন অস্বস্তি অনুভব করছেন। তার চোখ মুখে একটা আলগা ভয় লক্ষ্য করতে পারলাম। এরপরে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, না না, আসলে সেরকম কোনো ব্যাপার নয়। হঠাৎ করে নন্দিনী এভাবে কেন বিপর্যস্ত হয়ে গেল আমি বলতে পারবো না, তবে এর মধ্যে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আপনি কি এই রহস্যের সমাধান করতে পারবেন? সব সময় সব রহস্যের সমাধান করা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়? তবে আপনি যদি এসবের অর্থ আন্দাজ করতে পেরে থাকেন, তাহলে আমাকে বলতে পারেন। কিন্তু আমি নিজেই যদি এসবের অর্থ আন্দাজ করতে পারতাম, তাহলে আমি অতি অবশ্যই আপনাকে বলতাম। কিন্তু আমি এতকাল ধরে কিছুই অনুভব করতে পারিনি। জানি আমার অলক্ষ্যে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো সম্পর্কে আমার তদন্ত করা উচিত ছিল। কিন্তু বিশ্বাস করুন, একবারটি বিশ্বাস করুন, একটার পর একটা পরিস্থিতি এমনভাবে কঠিন আকার ধারণ করবে যে আমার পক্ষে এগুলোর তদন্ত করে ওঠা সম্ভব হয়নি। আর সবথেকে বড় কথা, নন্দিনী আমার একমাত্র কন্যা। সে যে হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়তে পারে, এই কথাগুলি ভেবেই আমার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছিল। বেশ বেশ, আপনাকে এইভাবে উত্তেজিত হতে হবে না। এই বাড়িটার মধ্যেই কিছু একটা রয়েছে যেটার সাথে এই গোটা ব্যাপারটা জড়িয়ে রয়েছে। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে একটা কথা বলতে পারি? আমি কথাটা বলতে যাব এমন সময় দেখলাম জগাই ঘরে ঢুকে এসেছে। তাই আমি কথার ধাঁচটা বদলে দিয়ে বললাম, আমি যদি কয়েকদিন এখানে থাকতে পারতাম খুব ভালো হতো আর কি। আপনাদের বাড়িটাও ভালোভাবে ঘুরে দেখে নিতে পারতাম, আর এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটারও সমাধান খুঁজে বার করার চেষ্টা করতে পারতাম আর কি। সাধারণত আমি বাড়ির বাইরের কোনো মানুষকে আমার বাড়িতে থাকবার অধিকার দিই না। তবে আপনি যেভাবে নিজের থেকে এগিয়ে এসে নন্দিনী সাহায্য করেছেন, আপনার ক্ষেত্রে বিষয়টা আলাদা। তাই আমি আপনাকে এখানে থাকবার মঞ্জুরি দিতেই পারি।
আমি সেই মুহূর্তে আসল কথাটি জমিদার বাবুকে বলতে পারিনি। জগায় সামনে থাকায় আমি এই কথাগুলি তাকে বলিনি। তার কারণ, যদি কোনো না কোনোভাবে জগা এই বিষয়টি গ্রামের পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের কানে তুলে দিত, তাহলে সমস্যার সমাধান পূর্বেই আরও নতুন করে ঘনীভূত হয়ে যেতে পারত। তাই আমি ওখানে থাকবার বিষয়টি নিয়ে জমিদার বাবুর সাথে কথা বলে নিয়েছিলাম। সেদিন রাতেই ঘটেছিল একটা অদ্ভুত ঘটনা। এই পর্যন্ত বলে ঠাকুর মশাই থামলেন। আমি, কিশোরী এবং রমেশবাবু এতক্ষণ ধরে হাঁ করে তার কথা শুনছিলাম। ওরে বাপরে, এই এত পর্যন্ত শোনবার পরেই তো আমার শরীরের সব রক্ত একেবারে হিম হয়ে গেছে। আর তা সেদিন রাত্রে কি ঘটেছিল তাড়াতাড়ি বলুন। ঠাকুর মশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে সেটা ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, বলছি রমেশবাবু, এত উত্তেজিত হলে চলবে? আমরা পুনরায় ঠাকুর মশাইয়ের বলা কথাগুলিতে মনোনিবেশ করলাম। তিনি কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। আমি রাতের বেলা শুয়ে রয়েছি, এমন সময় দেখলাম একটা ছায়া আমার সামনে দিয়ে চলে গেল। বিষয়টা দেখা মাত্রই আমি আতঙ্কিত হয়ে পড়লাম। এরপরে ওই ছায়াটিকে দেখে আমি আর শুয়ে থাকতে পারলাম না। মনে হলো সেটি আমার ঘরের বাইরেই রয়েছে। আমি কোনো আওয়াজ না করে খাট থেকে নেমে পড়লাম। এরপরে ধীরে ধীরে সেদিকে এগোতে শুরু করলাম। এমন সময় মনে হলো এক সাধক বাগানের দিকে এগিয়ে যাচ্ছে। সাধকটির বেশভূষা দেখে সেদিন আমি বড়ই অবাক হয়ে গিয়েছিলাম। ওখানকার মেলায় দেখা মহাদেবের ভক্তদের সাথে তার অদ্ভুত মিল খুঁজে পেয়েছিলাম। আমি তাকে অনুসরণ করতে লাগলাম। এমন সময় দেখলাম তিনি ওই বাগানের একটি জায়গায় এসে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন। আমি বেশ ভয়ে তার দিকে এগিয়ে গেলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, কে 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 আপনি? কে আপনি? কোনো উত্তর দিচ্ছেন না কেন? বলুন, কে আপনি? এমন সময় সেই সাধক আমার দিকে ফিরতে আমি চমকে উঠলাম। দেখলাম তার চোখের মনির স্থানটা একেবারে ফাঁকা। তার মুখটা লাল হয়ে রয়েছে, চুলটা হাওয়ায় উঠছে, সারা গায়ে ছাই মেখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আমাকে দেখা মাত্রই তিনি আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, আমি মারা গিয়েছিলাম ওই নদীর জলে ডুবে। আমি আত্মহত্যা করেছিলাম। গ্রামের একটি মেয়েকে বাঁচাতে গিয়ে আমি এটা টের পেয়েছিলাম যে গ্রামে আরও বড় ধরনের কোনো সংকট ঘনীভূত হতে চলেছে। আমি ভেবেছিলাম আমার মৃত্যু হয়তো এই গ্রামকে অভিশাপের কবল থেকে রক্ষা করতে পারবে, কিন্তু তা হয়নি। ওই জমিদারের হাত থেকে সে রক্ষা পায়নি। সেও মহাদেবের ভক্ত ছিল। এই কারণেই আমরা কোনো কন্যা সন্তানকে তন্ত্রবিদ্যা শেখাই না, কারণ প্রতিটি কন্যাই মায়ের জাতক। তাই তাদের মধ্যে সংসার ধর্ম করবার এক লিপ্সা তৈরি হয়ে থাকে। সেটিরই দ্বারা আক্রান্ত হয়েছিল সেও। এখন সে মারা গিয়ে নন্দিনীর শরীরে প্রবেশ করেছে। আমার মৃত্যুও এই অভিশাপকে টলাতে পারে। আমি সেই সাধককে দেখে ভয়ে থর থর করে কাঁপতে লাগলাম। এরপর সেই সাধক পুনরায় আমাকে উদ্দেশ্য করে বললেন, ভয় নেই তারানাথ, ওই মৃতের আত্মা এত সহজে নন্দিনীর শরীর ত্যাগ করে যাবে না। সে যে প্রতিশোধের আগুনে জ্বলছে তা এত সহজে নিভতে দেবে না। এই প্রভাব থেকে নন্দিনীকে রক্ষা করতে হলে জমিদারকে নিজের মুখে সব কথা স্বীকার করতে হবে। গ্রামবাসীদের সামনে তাকে সমস্ত কথা বলতে হবে। তার পাপের ঘোড়া পূর্ণ করে ফেলেছে সে। এর নিষ্পত্তি কোথায় কেউ জানে না। তবে যে রাজেন্দ্র নারায়ণকে গ্রামবাসীরা এতকাল তাদের দেবতার রূপে পূজা করে এসেছে, সেই রক্ষক যে অন্যদিকে ভক্ষক, সেটাই এবার তাদের জানাতে হবে। আর এই কথাগুলো স্বয়ং জমিদারকে গ্রামবাসীদের কাছে এসে বলতে হবে।
এই কথাগুলো বলে সেই সাধকের আত্মা ওখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। আমি সেদিনও এর মধ্যে লুকিয়ে থাকা রহস্যের সমাধান করতে পারিনি। দেখেছিলাম রক্তকরবী গাছটার সামনে দাঁড়িয়ে। আমি সেখান থেকে ফিরে আসবো এমন সময় দেখলাম গাছের ডালগুলি থেকে টপ টপ করে রক্ত মাটিতে পড়ছে, আর সেই গাছটির তলদেশের জমি ক্রমে ফাঁকা হয়ে যাচ্ছে। এমন সময় দেখলাম সেখান থেকে ডালপাতা বিস্তার করে বেরিয়ে আসছে। সেই বিভৎস নারী মূর্তিটিকে দেখে দম বন্ধ হয়ে আসতে লাগলো আমার। আমি চিৎকার করে উঠলাম, আহ আহ আহ। এরপরে আর কিছুই মনে ছিল না। যখন চোখ খুললাম দেখলাম আমি আমার ঘরে শুয়ে রয়েছি। আমার আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন মানুষ, তবে ওই অচেনা মুখগুলির দিকে তাকিয়ে আমি কাউকেই চিহ্নিত করতে পারলাম না। তারপর জমিদারবাবু সেখানে এসে দাঁড়াতেই আমি চমকে উঠলাম। এরপরে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, না না, থাক থাক, আপনাকে উঠতে হবে না। আপনার শরীর খুবই দুর্বল। এই অবস্থায় নিজের শরীরের উপর চাপ দেবেন না, মনের উপরেও নয়। আপনাকে আমার কিছু লোক আজকে ভোরবেলায় ওই বাগান থেকে উদ্ধার করেছে। আপনি অত রাতে বাগানে কি করতে গিয়েছিলেন? এছাড়া আপনাকে ওই রক্তকরবী গাছটির সামনে পড়ে থাকতে পাওয়া গেছে। বিষয়টা সত্যি খুবই জটিল। দেখলাম ওই গাছটির কথা বলার সাথে সাথেই জমিদার বাবুর মুখটা কেমন শুকিয়ে গেল। এরপরে আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, আসলে গতকাল রাতে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেটা স্বপ্ন ছিল নাকি সত্যি আমি আন্দাজ করতে পারিনি। আমি দেখলাম এক প্রেতাত্মা নন্দিনীকে টানতে টানতে ওই রক্তকরবী গাছটির দিকে নিয়ে যাচ্ছে। এরপরে সেই গাছের সাথে তাকে ঝুলিয়ে দিয়েছে। নন্দিনীর গলায় ফাঁস আটকে গিয়েছে, সে ছটফট করছে। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমার কাছে ভিক্ষা চাইছে, অথচ আমি কিছুই করতে পারছিলাম না। কিভাবে তাকে রক্ষা করব সেটাই আন্দাজ করতে পারছিলাম না। এরপরেই দেখলাম এক ভয়ঙ্কর মুখ, একটি বিভৎস নারী আমার সামনে এসে উপস্থিত হলো। আমি এগোতেই যাব এমন সময় সে তার লম্বা লম্বা হাত দিয়ে আমার গলাটাকে শক্ত করে চেপে ধরল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু তাকিয়ে তাকিয়ে নন্দিনীর মৃত্যু দেখতে লাগলাম। অবহেলায় ছটফট করতে করতে মেয়েটি শেষ পর্যন্ত মারা গেল। আমার মুখে নন্দিনীর মৃত্যুর কথা শোনার সাথে সাথে দেখলাম জমিদার বাবুর চোখ মুখের অবস্থা একেবারে বদলে গিয়েছে। তিনি ওই জায়গা থেকে সরে গিয়ে জোরে জোরে হাঁপাতে শুরু করেছেন। আমাকে ক্ষমা করে দিন বাবা। যা কিছু হচ্ছে সব আমার নির্বুদ্ধিতার কারণেই হচ্ছে। আমি লোভের বশবর্তী হয়ে একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। আজ আমার একমাত্র কন্যা নন্দিনীকে আমার ভুলের শাস্তি পেতে হচ্ছে। শাস্তি তো আমার পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে সে। আমি ইচ্ছে করে জমিদার বাবুর সামনে কয়েকটি মিথ্যে কথা সাজিয়ে বলেছিলাম, কারণ আমি জানতাম কোনো না কোনো একটা রহস্য জড়িয়ে রয়েছে, আর সেটি ওই রাজেন্দ্র নারায়ণকে কেন্দ্র করে। তিনি অতীতে নিশ্চিত রূপে এমন কিছু করেছিলেন যার প্রভাবশত আমাদের সকলকে আজ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি সেই অসুস্থ শরীরটাকে নিয়ে খাট থেকে নেমে পড়লাম। জমিদার বাবু যাতে নিজের মুখে সত্যি কথাগুলি বলেন তাই তাকে বাধ্য করতে লাগলাম। তিনি আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, কি করলে ওই প্রেতাত্মা আমার মেয়ের শরীর ছেড়ে চলে যাবে বলতে পারেন? আপনাকে সর্বসমক্ষে দাঁড়িয়ে সমস্ত সত্যিটা তুলে ধরতে হবে। সে আপনার মুখ থেকেই সমস্তটা বলাতে চাই। ধরে নিতে পারেন সেটাই আপনার পাপের প্রায়শ্চিত্ত। না হলে আমার হাতেও কিছু নেই, কারণ যে আত্মা আপনার মেয়ের শরীরে প্রবেশ করেছে সে কোনো সাধারণ শক্তিধারী আত্মা নয়,
মৃত্যুর পূর্বে তিনি একজন সাধিকা ছিলেন। মন্ত্র সাধনায় পারদর্শী ছিলেন তিনি। তন্ত্রমন্ত্রের অনেক জ্ঞান ছিল তার কাছে। মহাদেবের সাধনার কাজে যারা একবার নিজেদেরকে প্রতি করে ফেলে তারা আর কোনোদিনও সংসার ধর্ম পালন করতে পারে না। কিন্তু তিনি লোভের পরশবর্তী হয়ে নিজের সন্ন্যাস ধর্ম ত্যাগ করেছিলেন। সেটির কারণেই তার নরক গমন হয়েছে। তবে কোথাও না কোথাও আপনি তাকে এই পাপ কাজে লিপ্ত করেছিলেন। বলুন, কি হয়েছিল সেদিন? আমাদের হাতে সময় কিন্তু খুবই কম আছে জমিদার বাবু। আজকে সন্ধ্যের মধ্যেই যদি এ কাজ সমাপ্ত না হয় তাহলে নন্দিনীকে আপনি আর কোনোদিনও বাঁচাতে পারবেন না। নন্দিনী আমাদের সকলকে ছেড়ে চলে যাবে। আমার কথাগুলি শুনে জমিদার বাবু আরো ভয় পেয়ে গেলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, না না না, কিছুতেই না। আমি সবটা বলবো। আজ আমার দোষেই সব কিছু ঘটেছে। আমি বিবাহিত থাকা সত্ত্বেও একটা বড় অপরাধ করে ফেলেছিলাম। একবার এই গ্রামের মেলায় আমার এক সাধিকার সাথে আলাপ হয়েছিল। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী। মন্ত্রবলের দ্বারা তিনি আমার জীবন রক্ষা করেছিলেন। আমি এক মারণ ব্যাধির দ্বারা আক্রান্ত হয়ে পড়েছিলাম। শীঘ্রই হয়তো আমি পৃথিবীর মায়াত্যাগ করতে বাধ্য হতাম, কিন্তু ওই সাধিকা এক বিশেষ জড়িবুটির দ্বারা আমাকে সুস্থ করে তুলেছিলেন। সেই সময় তিনি প্রতিদিন আমার বাড়িতে এসে আমাকে সেই জড়িবুটির রস পান করাতেন। তিনি নিজের থেকে সেবা ধর্মে ব্রতী হয়ে আমার পাশে ছিলেন। এই বিষয়টি আমাকে ক্রমাগতভাবে তার প্রতি আকৃষ্ট করতে শুরু করেছিল। আমি যে একজন কন্যা সন্তানের পিতা এবং একজন বিবাহিত পুরুষ সেটা ওই সাধিকাকে দেখে ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলাম। আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, কিন্তু সাথে সাথে তিনি নাকচ করে দিয়েছিলেন। আমি এই মতাদর্শে বিশ্বাসী নই। আমি মহাদেবের সাধনা করি। আমি কোনোদিন সংসার ধর্মে লিপ্ত হতে পারবো না। আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। আমি কিছুতেই কোনো পুরুষের সংস্পর্শে আসতে পারবো না। আর যদি আসতেও পারি তাহলে সেবা ভাব নিয়ে আসতে হবে। আমি কোনো ভোগের লিপ্সা নিয়ে কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো না। আমি সেই সাধিকাকে জোর করতে পারিনি ঠিকই, কিন্তু তার ওই রূপ এবং লাবণ্য আমাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। আমি তাকে পাওয়ার আশায় পাগল হয়ে গিয়েছিলাম। একদিন রাতের বেলা যখন তিনি আমার কাছে এলেন, সেটি ছিল একটি বৃষ্টির রাত। ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, সেই সাথে মেঘের প্রবল গর্জন শুনতে পাওয়া যাচ্ছিল। আমি ওই রাতে সেই সাধিকাকে জোর করে আমার শয্যাসঙ্গিনী বানিয়েছিলাম। এতটাই পাশবিক হয়ে উঠেছিলাম যে কিছুই আমার স্মরণে ছিল না। তার করুণ চিৎকারের শব্দগুলো এখনও ঘরের দেওয়ালে বাজতে থাকে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম। আজকে সেই শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে। আমি সকল গ্রামবাসীর কাছে ক্ষমা চাইছি। যারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি পারিনি সেই সাধিকাকে নিজের করতে। এত কিছুর পরেও সে আমাকে অস্পৃশ্য বলে মনে করত। সে আমার কাছে আসতে সংকোচ অনুভব করত। সে আমাকে অশ্রাব্য ভাষা প্রয়োগ করে কয়েকটি কথা বলায় সেটি আমার পৌরসত্বে আঘাত করেছিল। আমি সহ্য করতে পারিনি আমি সহ্য করতে। আমি এই পাথরের ফুলদানিটা দিয়ে তার মাথায় আঘাত করতে তিনি আমার সামনে লুটিয়ে পড়েছিলেন। দেখলাম তার কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বুঝলাম তিনি আর জীবিত নেই। আমি তখন আর কোনো উপায় না দেখে দুজন পেয়াদাকে ডাকলাম। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মধ্য থেকে একজন আমার খুব কাছের মানুষ ছিল, সে হলো রমেশ। আমরা চারজন মিলে ওই সাধিকার দেহটিকে এখান থেকে সরিয়ে নিয়ে গেলাম। এরপরে ওই রক্তকরবী গাছটার মাটি খুঁড়তে শুরু করলাম। মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য আমাকে সেদিন এই অন্যায় কাজটা করতে হয়েছিল। মাটি খুঁড়ে আমরা সেই সাধিকার দেহটিকে ওই রক্তকরবী গাছের নিচে পুঁতে দিয়েছিলাম। ভেবেছিলাম বাগানে কেউ কোনোদিনও প্রবেশ করবে না, আর কেউ কোনোদিনও ওই রক্তকরবী গাছটিকে দেখে সন্দেহও করবে না। কিন্তু এতেও সব কিছু শেষ হয়নি।
পরিস্থিতি আরও করুণ আকার ধারণ করতে থাকে। রমেশের মৃত্যুর খবর কানে আসতেই আমি চমকে উঠি। শুনলাম ওর সারা শরীরে নাকি রক্তকরবী ফুল পাওয়া গেছে, যেন রক্তকরবী ফুলের সাজে সাজিয়ে দিয়েছে তাকে। আমি জানতাম এই কাজ কার হতে পারে, সবটা আন্দাজ করতে পেরেছিলাম। তবে মানুষ মারা যাওয়ার পর যে পুনরায় ফিরে আসতে পারে এ বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু যেদিন নন্দিনী মারাত্মকভাবে আক্রান্ত হয়ে পড়ল, সেদিন আমি এই শক্তিকে বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। এই সত্যি কারোর জন্য থেমে থাকে না, এই সত্যকে অগ্রাহ্য করাও যায় না। মানুষের পাপের গড়া পূর্ণ হলে তাকে তার শাস্তি পেতেই হয়, সে ঈশ্বর দিক কিংবা শয়তান। এই শাস্তি তাকে ভোগ করতেই হয়। জমিদার মশাই হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। গ্রামের লোকেরা প্রহার করবার জন্য তার দিকে এগিয়ে আসতে আমি তাদের সকলের সম্মুখে দাঁড়িয়ে বললাম, এইভাবে জমিদার বাবুর ওপর প্রহার করে কোনো লাভ নেই। যে ঘটনাটি ঘটার সেটা অনেক পূর্বেই ঘটে গিয়েছে। আজকে যদি তিনি এই ঘৃণ্য কাজটি না করতেন তাহলে হয়তো আমাদেরকে এত বিপদের সম্মুখীন হতে হতো না। এই কারণেই বলে ইন্দ্রিয়র নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয়। ইন্দ্রিয়র শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আমরা পাপ কাজে লিপ্ত হয়ে পড়ি। এতকাল ধরে জমিদার বাবু নিজের সৎকর্মের মধ্যে দিয়ে যেভাবে আপনাদের মন জয় করেছিলেন, আর আজ একটা কর্মের মধ্যে দিয়েই তিনি আপনাদের সকলের চোখে ছোট হয়ে গেলেন। এটাই ছিল ওনার নিয়তি। তবে আজকে ওনাকে শাস্তি দেওয়া অর্থহীন, কারণ অন্যদিকে নন্দিনীর হাতে সময় খুব কম রয়েছে। তাই সময়ের মাধ্যমেই আমাদেরকে এই কাজ সমাপ্ত করতে হবে। কি করতে হবে আমাদেরকে বাবা? আজকে অমাবস্যা। আজকে এই প্রেতাত্মা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আজকে সে নন্দিনীকে নিজের সাথে করে নিয়ে যাবেই। তার আগেই আমাদেরকে এই কাজ সম্পাদন করতে হবে। এই কাজ অত্যন্ত কঠিন। জমিদার নিজের হাতে ওই সাধিকাকে রক্তকরবী গাছের নিচে পুঁতে দিয়েছিল। আজকে জমিদার মশাইকে পুনরায় সেই মৃতদেহটিকে মাটি খুঁড়ে বার করতে হবে। এরপরে আগুনে সেটিকে ভস্মীভূত করতে হবে, তবেই সেই সাধিকার আত্মা মুক্তি পাবে। এতকাল ধরে তাকে কয়েদ করে রেখে দেওয়া হয়েছে, তার আত্মা এখনো মুক্তি পায়নি। আজকে তার সৎকারের কাজ সম্পাদিত হতে পারলে সেটি মুক্তি পাবে। জমিদার বাবু আমার কথাগুলি শোনার পরে উঠে দাঁড়ালেন। আপনি যা বলবেন আমি তাই করব, কেবল নন্দিনীকে বাঁচান। আপনার মেয়েকে রক্ষা করতে হলে এই একটা উপায় অবশিষ্ট রয়েছে। এই উপায়ের দ্বারাই আপনি আপনার মেয়েকে রক্ষা করতে পারেন। আমার কথাগুলি শেষ হতেই জমিদার বাবু তার পেয়াদাদের উদ্দেশ্য করে বললেন, কোথায় রয়েছে কুড়ুল? আমাকে এনে দাও। আমি এখন আর সেই পিশাচিনীকে ভয় করি না। সে যদি আমার প্রাণ নিয়ে হলেও নন্দিনীকে বাঁচিয়ে দেয় তাহলে তাই সই। তবে আমি নন্দিনীকে সুস্থ দেখতে চাই। আমার পাপের ফল সে কেন ভোগ করবে? পেয়াদারা জমিদার বাবুর হাতে একটি কুড়ুল এনে দিলেন। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এখন নয়, রাতের বেলা আমাদেরকে এই কাজ সম্পাদন করতে হবে, সেটাও খুব সন্তর্পণে, মনে রাখবেন কিন্তু। দেখতে দেখতে রাত হয়ে গেল। জমিদার বাবু সহ আমরা গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে এগিয়ে গেলাম সেই বাগানের দিকে। ওখানকার পরিস্থিতি নজর করতে লাগলাম। দেখলাম সব কিছুই খুব শান্ত রয়েছে। এরপরে আমি জমিদার বাবুকে উদ্দেশ্য করে বললাম, আপনি এবার এগিয়ে যান, মাটি খুঁড়ুন, দেখুন কি হয়। কিন্তু সাবধান, এই আত্মা কিন্তু এত সহজে আপনাকে তাকে শেষ করতে দেবে না। এমন অনেক ঘটনা ঘটবে যা আপনার ধারণার বাইরে। সে আপনাকে বারবার প্রতিরোধ করার চেষ্টা করতে থাকবে, কিন্তু আপনি কোনো মতেই হার মানবেন না। এগিয়ে যান, আমরা সবাই আপনার সাথে আছি। মা কালী নিশ্চয়ই আপনাকে রক্ষা করবেন। জমিদার মশাই হাতে কুড়ুল নিয়ে সেদিকে ধাবিত হতে লাগলেন। এমন সময় দেখলাম প্রচণ্ড জোরে ঝড় উঠেছে।
চারিদিক একেবারে উন্মত্ততার শক্তিতে নিমজ্জিত হতে লাগলো। ওখানে দাঁড়িয়ে থাকা কারুর পক্ষেই সম্ভব ছিল না। জমিদার বাবু তবুও হার মানলেন না। তিনি জমি শক্ত করে রক্তকরবী গাছটির দিকে এগিয়ে যেতে লাগলেন। তিনি মাটি খুঁড়তে শুরু করলেন। এমন সময় দেখলাম গাছের শিকড়গুলিকে একত্রিত করে একটা কালো শক্তি আমাদের দিকে এগিয়ে আসছে। সেই বিভৎস মুখটা চোখের সামনে ফুটে উঠতে জমিদার বাবু ভয়েতে হাত থেকে কুড়ুলটা ফেলে দিলেন। গাছের নিচে কঙ্কাল দেখা যাচ্ছে, ওই কঙ্কালটিকে বাইরে বার করে আনুন। এই আত্মা সব রকম ভাবে আপনাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। আপনি কিন্তু ভেঙে পড়বেন না। শক্তি রাখুন, মনোবল রাখুন, চেষ্টা করুন ওই কঙ্কালটিকে বার করে আনার। জমিদার বাবু সর্বশক্তি দিয়ে সেই কঙ্কালটিকে বার করে আনতে লাগলেন। শেষমেশ ওই হাওয়ার গতিবেগের সাথে লড়াই করে তিনি কঙ্কালটিকে বাইরে নিয়ে এলেন। এরপরে ঘটল মস্ত বড় দুর্ঘটনা। দেখলাম সেই কালো শক্তি তার নকল হাতটা জমিদার বাবুর বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এরপর সে তার হৃৎপিণ্ডকে বাইরে বার করে নিয়ে এলো। আমার চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাচ্ছিল। এমন সময় আমি ওই বড় লাল ধাগাটা নিয়ে ওই গোটা জায়গাটা কালী মন্ত্র জপ করতে করতে প্রদক্ষিণ করতে শুরু করলাম। হুম সর্বহিং কালী কৃপালিনী হুম ক্লিম ক্লিম হুম হিম ক্লিম কালীকে নমমি কালীকে সর্বহিং কালী কৃপালিনী হুম হুম ফট স্বাহা। ওম সর্বহিং কালী কৃপালিনী হুম ক্লিম ক্লিম হুম ক্লিম ক্লিম কালীকে নমমি কালীকে সর্বহিং কালী কৃপালিনী হুম ফট ফট স্বাহা। বারংবার এই মন্ত্রটি জপ করতে শুরু করলাম। ততক্ষণে ওই কালো ধাগাটির সাহায্যে আমি রক্তকরবী গাছটিকে বেষ্টন করে ফেলতে পেরেছিলাম। এরপর জগাইকে উদ্দেশ্য করে বললাম, তুমি ভেতরে এগিয়ে যাও, ওই কঙ্কালটির গায়ে আগুন দিয়ে দাও। এই নাও মশাল, এই নাও, আমি আমার শক্তি দিয়ে ওই পিশাচিনীকে আটকে রাখছি। জগাই ওই পরিসরের মধ্যে প্রবেশ করলো। আমি সেই পিশাচিনীকে মঙ্গল বলে আটকে রাখলাম। হাওয়ার দৌড়াত্ম আমি সেই কালো শক্তির ক্ষমতাকে খর্ব করতে পারছিলাম না। ওই মশালের শিখাটি নিভে যেতে শুরু করলো, কিন্তু কোনো রকমভাবে নিজের শক্তিকে রক্ষা করে সে ওই মশালটিকে কঙ্কালের শরীরে ফেলতেই সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। সাথে সাথে সাধিকার প্রেতাত্মা ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করলো। তোরা আমাকে শেষ করতে পারবি না, ছেড়ে দে আমাকে। এভাবে আমার শক্তিকে খর্ব করতে পারবি না তোরা। আমি তোদেরকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি তোদের। কিন্তু আমি জানতাম মায়ের ওই মন্ত্রের শক্তি অপার। এটিকে খর্ব করতে পারা সম্ভব নয়। চোখের সামনে সাধিকার কঙ্কাল জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। সেদিন একসাথে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, তবে জমিদারের মৃত্যু আমার চোখেও জল এনে দিয়েছিল। আমরা তার শরীরটিকে সাৎকরের জন্য শ্মশানে নিয়ে গিয়েছিলাম, আর ওই সাধিকার ছাইগুলি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। নন্দিনী সুস্থ হয়ে উঠেছিল, সব কিছু আবার আগের মতোই স্বাভাবিক হয়ে গিয়েছিল। সেবারে ভারক্রান্ত মনটিকে নিয়েই আমি ফিরে আসতে বাধ্য হয়েছিলাম, কিন্তু নন্দিনীকে রক্ষা করতে পেরেও মনটা আমার ভরে উঠেছিল। ঠাকুর মশাই থামলেন। এতক্ষণ ধরে আমরা মন্ত্রমুগ্ধের মতো ওনার বলা এই কাহিনী শুনছিলাম। এরপর সেদিন আর কেউ ওনাকে বিরক্ত করলাম না। দেখলাম বাইরের রাস্তাটা তখনও ভিজে রয়েছে। ওই ভিজে থাকা রাস্তা ধরেই আমি ও কিশোরী সেদিন বাড়ি ফিরে এসেছিলাম। ছিলাম আর একদিনের অপেক্ষায়, কবে আবার গল্প শুনতে যাব।
এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও রক্তকবরী। আশা করছি এই গল্পটা আপনাদের সবারই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো, আর তার সাথে লাইক করতে ভুলবেন না। খুব শীঘ্রই আবারও একটা নতুন গল্প নিয়ে আপনাদের সবার কাছে ফিরে আসব। ততক্ষণ অবধি টাটা, শুভরাত্রি।